তিনটা আছে, বাট আপনার কমটা মানে $20। ওকে, ফাইন। কন্টেন্ট আপলোড রেসপন্সিভ পাঁচ পেজ ডিজাইন দ্যাট মিনস এখানে আপনি একটা পেজ $20, পাঁচটা পেজ 100, $60 প্রিমিয়াম 10 পেজ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, বলেন। ইয়া সিনট্যাক্স এরর এটা সলভ করার জন্য কি আমার পিএইচপি লাগবেই, মানে একদম ফুল কোডিং নলেজ লাগবে? কিসের ব্যাপারে? সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর তো মানে হয়েছে গিয়ে যে মানে ওরা মানে কোডের ইয়ের মধ্যে যেটা মানে মেইন কোড যেটা, ওইখানে যদি কোনো ভুল হয় তাহলে এরা মানে ফার্স্টে ওয়েবসাইটে লোড নেয় না, তারপরে মানে বইলা দেয় যে এই লাইনে সমস্যা, তারপর এই লাইনে গিয়ে জাস্ট ঠিক করতে হয়। কিন্তু এই লাইনে গিয়ে আমি যে ঠিক করবো, আমার কি তাহলে ফুল কোডিং নলেজ ইয়া লাগবে, মানে পিএইচপি? তারপরে আরো আমি একটা ভিডিও দেখছিলাম, ওটার মধ্যে মানে এভাবে সলভ করা হয়েছে আর কি, যে ওরা মেন কোডের মধ্যে গেছে, কারণ মানে ওয়েবসাইটে লগ ইন করতে গেলে মানে ফার্স্টে বইলা দেয় যে এই লাইনে এরর আছে, তারপর কোডের ওই লাইনে গিয়ে ঠিক করতে হয়। ওই লাইনে যে কি এরর আছে কিংবা আপনার এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগের ব্যাপারটা, সেটা তো আপনাকে বুঝতে হবে। সিনট্যাক্স এরর হয়তো আপনি সিনট্যাক্স এরর জন্য আপনার এত কিছু, সিনট্যাক্স গুলো যদি না জানেন তাহলে তো সমস্যা। এইটাই তো, তা আমি তো এটা খুলে ফেলছি। বাগ ফিক্সিং এর মধ্যে তো এটা পরে সবাই দিতেছে, এই কারণে পরে আমি দিয়ে তারপরে ইউটিউবে ভিডিও দেখলাম, তারপরে এমন পাইলাম। সমস্যা হবে না। আর দেখি আর কি। এখনো 9 জন। ভাইয়া প্রাইজিংটা এখনো মানে অনেক কিছু বুঝার বাকি আছে প্রাইজিং এর ব্যাপারে। প্রাইজিং প্লিজ এর যে ব্যাপারটা করে। হচ্ছে অনেকটা এরকম যে আপনি নিজেকে কয়েকটা দেখবেন, দেখার পর মনে করেন ওইটা থেকে কিছু কম দিবেন। মনে করেন সোজাসুজি বলেন যে আপনি হয়তো বা কোনো একটা গিগ রেডি করতেছেন, যেমন আপনি যেটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের যে গিগটা রেডি করলেন, এখানে মনে করেন আমার ধরলাম আপনি প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন যাবতীয় এগুলো যে বেসিক যে জিনিসটা, ডেমো ডেমো ইম্পোর্ট যদি করেন, ডেমো ইম্পোর্টের ক্ষেত্রে হয়তো বা আপনি ইন টোটাল একটা নর্মাল কথা চিন্তা করেন, আপনি হয়তোবা ডেমো ইম্পোর্ট করে দিবেন, তার হয়তোবা কাজ করে দিবেন, কি বলে থিম কাস্টমাইজ করে দিবেন, কি বলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবেন। এতটুকুর জন্য হয়তো আপনি $10 নিতে পারেন। আচ্ছা, ভালো কথা। এখন তার থিম কাস্টমাইজ করে আপনি ডেমো ইম্পোর্ট করে দিলেন, এখন একটা পেজ কাস্টমাইজ করে দিবেন। তো পেজ কাস্টমাইজের জন্য আপনি ওকে ফাইন, ইন দ্যাট কেস আপনি হয়তো বা $10 নিলেন। আচ্ছা, এখন এরকম না যদি ভাইয়া, এই যে অনেকে ধরেন ওই যে উল্টা পাল্টা দেয় না, ওই যে গতকাল যেরকম হয়েছে আর কি, ওটা বলতেছি আর কি, ওগুলা তো ধরতে পারিনি। অনেকে আচ্ছা, অনেক বড় ওই প্রজেক্ট জিনিসটা দিয়া এই 10 জিনিসটা যেমন প্রজেক্ট। আপনাকে এই একটা জিনিস খেয়াল করে দেখবেন, উনি কি চাচ্ছে।
যেমন আমি কিন্তু এই যে ধরেন আপনাকে যে উনি ইভেন উনি যদি আপনাকে বলতো যে গ্র্যাভিটি টু পিডিএফ যে প্লাগইন আছে সেটার কাজ করতে হবে, তাহলে আমি নিজে বলতাম ভাই আমি এটা নিয়ে কখনো কাজ করিনি, আমার কোনো আইডিয়াই নেই। ওকে, প্রথমত আমি কালকে প্রথম গ্র্যাভিটি টু পিডিএফ এর এই প্লাগইনের নাম শুনছি। ওকে ফাইন। তো এখন আমি আপনাকে হয়তো তখন গ্র্যাভিটি ফর্ম রিলেটেড অনেক কিছু আছে জানি, বাট ওইখানে এভাবে পিডিএফ এর এরকম কনভার্সনে আমার জানা ছিল না। আমি তো সেই হিসেবে এখন আপনার এই জন্য আমি ফার্স্টে জিজ্ঞাসা করলাম উনি কি শুধু প্রিমিয়াম প্লাগইন গুলো চাইছে কিনা। হ্যাঁ, আপনি বলেন যে প্রিমিয়াম প্লাগইন চাইছে, তখন কি আমি জাস্ট ওদের প্রাইস চেক করলাম, জাস্ট ওদের ওয়েবসাইট থেকে প্রাইস চেক করলাম। আপনার নর্মালি প্রথম যেটা আছে সেটা একটা হচ্ছে আপনার বোধহয় 179 না কত ডলার যাই দেখলাম শুধু ওয়ান সাইডের জন্য, আর এটা দেখলাম হচ্ছে তার $99 ওয়ান সাইডের জন্য। তাহলে এই দুইটা হচ্ছে 200, প্রায় $280 কাছাকাছি চলে যায়। আর এটা বলতে গেলে ফ্রি পাবেন অনেকগুলা, কিন্তু সেক্ষেত্রে আপনি মনে করেন এগুলো সাপ্লাই করে ইন টোটাল কেস হয়তো বা দেখা গেছে 20-22 ডলার ইত্যাদি ইত্যাদি, আপনি $20 আপনি হয়তো আপনার চার্জ ধরলেন। $20 চার্জ ধরলে $300 হলো। $300 এখন $300 যদি আপনি রাখেন, আপনি যদি নেন $300, তাহলে কিন্তু আপনার মানে লস হয়ে যাবে। কিরকম লস হবে? লস, আপনি $320 চার্জ করলেও কিন্তু আপনার লস হইতো। লস কিভাবে হইতো খেয়াল করে দেখেন, $320 মানে এটার মধ্যে প্রায় $64 কিন্তু ইয়ে নিয়েই যেত, ফাইবার নিয়ে যেত। এক হ্যাঁ, হ্যাঁ তাহলে আপনি কিন্তু দেখেন অলরেডি আমি $320 পরের বলার পর কিন্তু একটু থেমে গেছি। থেমে যাওয়ার পর কারণটা হইতেছে কি, ওইখানে আমি বুঝতে পারছি আমার ক্যালকুলেশন ভুল হয়েছে। আমার $340 থেকে $350 বলতে হতো, $350 বললে অ্যাকুরেট $280 পেয়ে যেতেন। এখন ওই কারণ আমার হয়তো তখন আমার হয়তো $2 থেকে $3 হয়তো আমার মানে আপনার হয়তো $5 মতো হয়তো নাকি 169 এরকম কিছু একটা ছিল। 5 থেকে 10 ডলার হয়তো, কারণ আপনি থিমটা জাস্ট পারচেস করে তাকে দিয়ে দিবেন, আর কোনো কিছু না। এই জিনিসটার জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি। বাট $320 পর গিয়ে আমি জানতাম যে সে আসলে সে না জেনে কিংবা ঢিল ছুটছে। কারণ আপনার ফাইবারে কিন্তু অনেক এরকম অনেক পাবেন যে যারা হয়তো বা ডিভি থিম, তারপর এলিমেন্টের প্রো এগুলো কিন্তু $5 $10 সেল করে। ঠিক আছে? তো আপনি এরকম অনেক কিছু অনেককে পাবেন। তো আমি ওই হিসাব করে মানে ওই হিসাব করে আন্দাজে ঢিল ছুড়ছে কেউ যদি এই ওনার থিম গুলো যে $5 সেল করে, তাহলে আর কি ওনার উপকার হবে। তো এটা হইতেছে আপনার, তো এটা আপনার তো এরকম বিজনেস না, তো আপনাকে কিনে তারপর প্রোভাইড করতে হবে। $5 কিভাবে সেল করে এটা মুজাহিদ ভাই আপনাকে বলছিল। তো তো সেক্ষেত্রে আমি আবারও বলতেছি যে সাপোজ আপনি যদি ডিভি থিমের যে ইয়েটা আছে, লাইসেন্সটা আছে $249 লাইফ, মানে আপনার লাইফ টাইম খুব সম্ভবত আপনার 1000টা ওয়েবসাইট, তাহলে আপনি চাইলে ওইটা কিনে রাখতে পারেন। কিনে রেখে আপনি হয়তো বা দেখা গেছে মানে 1000টা ওয়েবসাইট, হ্যাঁ 1000টা ওয়েবসাইট আপনি তখন $5 করে সেল করতেছেন। সেল করলে হয় কি যে আপনি দেখবেন অনেকে এরকম ক্লায়েন্ট অনেক চাবে যে $5 মধ্যে আপনার ডিভি থিমের প্রচুর কাস্টমার পাবেন, যে $5 আপনি তাকে, আপনি হয়তো বা ডিভি থিমের, আপনি খেয়াল করে দেখবেন ডিভি থিমের কিন্তু পেজ বিল্ডিং কিন্তু প্রাইস অনেক চায়। প্রাইস অনেক চায় বলতে কি, যে আপনার মনে করেন দেখা গেছে মানে হয়তো বা প্রায় 50, মানে ডিভি থিম একটা ডিভি এক্সপার্টের আপনাদের যেমন $20 $50 থেকে শুরু, ডিভি এক্সপার্টে কিন্তু বেসিকই শুরু হইতেছে তার দেখবেন যে $80 থেকে $100 থেকে। কারণ সে ডিভিটা আপনাকে দিচ্ছে হয়তো $49, বাকিটা তার হয়তো বা সেরকম করে হিসাব করে নিচ্ছে। কিন্তু সেখানে একটা মানে ছোট একটা মানে বলবো যে এরকম একটা ছোট একটা ঝামেলা আছে। আমরা হয়তো মনে করতেছি সে আসলে $49 দিয়ে আপনাকে ডিভি থিমের অরিজিনাল লাইসেন্সটা দিচ্ছে, মানে ওয়ান সাইডের। বাস্তবে সেটা কিন্তু না, কারণ এরকম হয়তোবা সেও এরকম ফাইবার থেকে $5 কারো কাছেই কিনতেছে, কিনে তারপর আপনাকে দিচ্ছে। তাহলে আপনার $80 যেটা হইতেছে $75 তার লাভ। এখন আমি এটা অনেককে বলছিলাম, যে মানে অন্য ব্যাচে বলছিলাম যে ভাই আপনারা যদি ওনারা আমাকে এরকম অফার করেছিল যে ভাই কখনো যদি এরকম দেখি যে আমার এলিমেন্টের প্রো কিংবা ডিভি থিম নিয়ে কেউ কোনো অর্ডার দিচ্ছে, আমি হয়তোবা তাকে প্লেস করলাম $80, তো আমি কি তাহলে ওই রকম করে কারো কাছ থেকে $5 দিয়ে কিনে নিয়ে তারপর গিয়ে করতে পারবো? আমি তাদেরকে বলছিলাম হ্যাঁ আপনি করতে পারবেন ঠিকই, বাট এলিমেন্টের প্রো এর জন্য আমি এটা প্রেফার করি না, কেননা এটার লাইসেন্সের মেয়াদের একটা ব্যাপার আছে। ডিভিতে প্রেফার করতে পারি, ডিভিতে আপনি এই কাজ করতে পারেন, কারণ ডিভিতে লাইফ টাইমের একটা ব্যাপার আছে। তো ওই জিনিসটা আর কি আপনাকে জাস্ট মেনটেন করতে হবে। কিন্তু এখানে আবার একটা কন্ডিশন আছে যে আপনি আদৌ যে সেটা প্রিমিয়াম পাচ্ছেন নাকি আপনি ইয়াই পাচ্ছেন, নাল পাচ্ছেন, সেটা কিন্তু আপনাকেই আপনার রিস্কে চলে আসবে। বুঝতে পারছি। তো ওই হিসাব করে কালকে আপনাকে ক্লায়েন্ট $5 ওইটা চাইছিল।
উনি কই? সাদি ভাই নাই? তো কম থাকলে কেমনে করবো আমি? 40 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত 9 জন। জাভাস্ক্রিপ্ট শুরুর দিনে যদি এই অবস্থা হয়, তাহলে তো আমি তো চিন্তা করতেছিলাম জাভাস্ক্রিপ্ট আগে করবো না পিএইচপি আগে করবো, কারণ যে স্ট্যান্ডার্ড হচ্ছে পিএইচপি আগে ধরে দেন জাভাস্ক্রিপ্ট। এখন এখানে এই অবস্থা হবে, ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করে সবাই এমনি ভাগিয়ে দিবে। ভাই পিএসপি টা আগে ধরেন না, জাভাস্ক্রিপ্ট পরে ধরেন। হ্যাঁ, কারণ মানে সব জায়গার মধ্যে খালি পিএইচপি পিএইচপি পিএইচপি, জাভাস্ক্রিপ্টের চেয়ে 4 গুণ বেশি দেখি পিএইচপি। না, আপনি যে গুলা দেখেন সেটা যে আমি 4 দিনে যে মনে করেন যে 4 দিনে শিখে ওইগুলা করতে পারবেন সেটা না। হ্যাঁ, আমি হয়তো আইডিয়া দিয়ে যেতে পারবো, আপনি অ্যাডভান্স লেভেলে শিখে নিতে পারবেন। জাস্ট দুইটাই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো টাইপ, ইভেন আপনি দেখবেন যে যদি একটা ল্যাঙ্গুয়েজ আগে শিখাই, পিএইচপি যদি আগে শিখাই, জাভাস্ক্রিপ্ট টানে টানে চলে যাবে। আবার জাভাস্ক্রিপ্ট আগে যদি শিখাই, দেখবো যে হয়তো বা দেখা গেছে পিএইচপি যদি 4 দিন ধরে শিখাই, জাভাস্ক্রিপ্ট লাগবে হয়তো বা 2 থেকে 3 দিন। পিএইচপি যদি 5 দিন শিখাই, ওই 2 থেকে 3 দিন। জাভাস্ক্রিপ্ট যদি 5 দিন ধরে শিখাই, পিএইচপি লাগবে 3 থেকে 4 দিন। এইভাবে। তাহলে পিএইচপি টা ধরেন, সমস্যা কি? ভাই আপনি আমাদেরকে ভালো রিসার্চ দিবেন যে আমরা দেখে দেখে যেন শিখতে পারি আর কি ভালো হবে। রিসার্চ? কি ভাইয়া, আচ্ছা, দেখি আমার কাছে বুঝতেছি না যে আগ্রহ দেওয়া। কোনটা থেকে শিখবো ভালো ভালো, মানে কালকে ওরকম মানে ওই বিষয়টা যে কোয়েরির উপরে দেখি ইউটিউবে এক একজন একটা 10টা ভিডিও সে যে কোয়েরি শেষ করে দেয়। আবার তোমাকে 7 মিনিট না 8 মিনিট করে মাঝে মধ্যে এটা ইয়া হয় যায়, প্রবলেম হয়ে যায়। প্লাস jQuery-তে অনেক অনেক কিছু আছে। আপনি যদি জাভাস্ক্রিপ্ট প্রপারলি জানেন, তাহলে jQuery কে কন্ট্রোল করা আপনার কোনো ব্যাপার না। কিন্তু আপনি শুধু যে jQuery শুধু jQuery যদি উপরে যদি রাখতে চান, তাহলে দেখবেন আপনার মানে স্পেস কমে যায়, অনেক কমে যায়। আপনার jQuery-তে তখন না তাও যে দেখানোর কিছুই থাকে না। যাওয়া তো শিখবো তো ভাইয়া, তুমি যে কোয়েরিটা তো আগে ভালো করে আপনি শিখাইছেন, ওটা একটু ভালো করে প্র্যাকটিস করবো সেজন্য দেখতেছিলাম কালকে আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, বলো। কি পিছিয়ে গেছে? কে বললো? কে বললো? আচ্ছা, দেখি আমি রনির সাথে কথা বলি। ও তো আমাকে কিছু বললো না, নিজে থেকে কেমনে কি বলে। আচ্ছা ঠিক আচ্ছা, ঠিক আছে। এভাবে 45 মিনিট ধরে বসে থাকলে তো হয় না। আচ্ছা দেখি, আফরোজা আপু আছে, আখতারুজ্জামান ভাইও আছে, আহমেদ আছেন, আসিফ খান ভাই এখনো নাই, ফাতেমা আফরিন নিকিতা নাই, হুমায়রা খানম মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ দিছিল, আসছেন তো বোধহয়। হ্যাঁ, মাঝখানে বেশ কয়েকদিন ছিলেন না। আব্দুল হাই ভাই আছেন, মুজাহিদ ভাই আছেন, রুহুল আমিন ভাই এখনো নাই, হানিফ ভাই নাই,
নুন হক ভুইয়া নাই, রায়হান ভাই আছেন, সাবিত ভাই নাই। রবি পারভিন আপুকে দেখলাম না। হ্যাঁ আছে। জি ভাইয়া আছে ভাইয়া, নেটের সমস্যা ছিল, চলে গেছিলাম, আবার আবার ইন করছি। ওকে, হ্যাঁ, হুমায়রা খানম প্রেজেন্ট আছে। হ্যাঁ আপনি মাঝখানে বেশ কয়েকদিন ছিলেন না। জি ভাই, আমার ল্যাপটপ নষ্ট। আচ্ছা, এখনো কি মোবাইলে ক্লাস করতেছেন? জি ভাই, আজকে আনতে যাবো ল্যাপটপ। আচ্ছা, তো আমরা কি করবো আজকে? হ্যাঁ, পিএইচপি ধর। ওকে, তো যদি পিএইচপিও যদি ধরি তাহলে সেক্ষেত্রে মনে করেন যে আমাদের মূলত যে কাজগুলো করছিলাম এতদিন, আমরা হয়তোবা দেখা গেছে বিভিন্ন নর্মালি ওই যে ওয়ার্ডপ্রেসের জন্য জ্যাম্প ইনস্টল করছি। তো পিএইচপিও যেহেতু ব্যাকএন্ড, সো আমাদের জ্যাম্পের সাহায্যেই কাজ করতে হবে। হ্যাঁ, সবাই পিএইচপি যাচ্ছে, অনেকে পিএইচপি যাচ্ছে, কারণ আমি জাভাস্ক্রিপ্ট, আমরা চাইলে জাভা শিখেন এখন ভালো হয়েছে। যা বুঝিনি, আপনি যেটা ভালো বুঝেন সেটা করেন ভাইয়া, সেটাই বলতেছি। আমার উপর দিয়ে ফালাই দিলে তখন কি? আচ্ছা আচ্ছা, দেখি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আবার জাভাস্ক্রিপ্টের মাঝখান দিয়ে দৌড়াবো, চিন্তা করেন না। আচ্ছা, তো এখানে যদি যেটাই বলি না কেন, আপনার জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে, আমি আবারও বলছি, পিএইচপি যদিও দুইটাই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং, আমি এই দুইটাকে, পিএইচপি জাভাস্ক্রিপ্ট এই দুইটাকে কিন্তু আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যাবে না, এই দুইটাকে বলতে হবে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা কি, যে আসলে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, ধরেন সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প ইত্যাদিতে যেগুলো আছে, মানে আর অনেক পার্থক্য, বেশ কয়েকটা পার্থক্য আছে, বাট মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আগে আপনার কি বলতে হয়, ওটাকে কি করতে হয় জানি, কনফিগার না, বিল্ড করতে হয়, বিল্ড করে আপনার রান করতে হয়। বাট আপনার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জন্য এরকম কোনো কিছু লাগে না, সে সরাসরি কম্পাইল বলতে, হ্যাঁ কম্পাইল, হ্যাঁ কম্পাইল করতে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কম্পাইল করতে হয়, কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করতে হয় না। যদিও স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে সকল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? পিএইচপি জাভাস্ক্রিপ্টকেও আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি, বাট পিএইচপি স্পেসিফিকভাবে যদি বলি তখন এগুলোকে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলি। আচ্ছা,
তো এদের মধ্যে যদি বলা হয় যে সবচেয়ে যদি পিএইচপি আর জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি পার্থক্য করতে বলা হয় তাহলে বলতে হবে কি পিএইচপি এটা কম মানে পিএইচপি হচ্ছে আবার ব্যাক এন্ডের জন্য বেশি মানে ওইটার মূল ভিত্তিটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য, আর জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটার জন্যই। সো যখন ব্যাক এন্ড নিয়ে কাজ করবেন তখন মূলত আমার মানে আমাকে ওই যে যে কোনো কিছু আপনি যে কোনো কাজই যদি ব্যাক এন্ড নিয়ে কাজ করতে চান তখন আমার ওইটা আসলে কি ব্যাক এন্ড মানে কি সেটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যদি হয় তখন আপনার একটা সার্ভার দরকার হয়, সেটা ডোমেন হোস্টিং ভাবে হোক কিংবা আপনি আপনার পিসি থেকে যদি সার্ভার বানায় ফেলতে চান সেভাবে হোক, যেভাবে হোক আপনার ওইটাকে সার্ভার বানাইতে হবে। বা এই তো আমরা সার্ভার বানাই কিসের মাধ্যমে? জ্যাম্পের মাধ্যমে। জ্যাম্পের এখানে খেয়াল করে দেখবেন অ্যাপ আছে, এটা স্টার্ট করে দিতে হয়, মাইস্কেল স্টার্ট করে দিতে হয়। ওয়ার্ডপ্রেসের আগে আমরা এটা দেখাইছিলাম। তো এখন যদি আমি যদি আমাদের যে ওপেন করি ধরেন আমাদের জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে সেখানে htdocs-এ আমি ওয়ার্ডপ্রেসের যাবতীয় যা আছে এগুলো ডিলিট। আজকে কি এই পিএইচপি দেখাবেন নাকি? হ্যাঁ, পিএইচপি শুরু করি। কি ডিলিট দিতেছে এত? আচ্ছা, ওকে। আমরা HTML যখন রেডি করছিলাম তখন কি index.html এই .html সেই .html করছি। তো আমরা জানি আমাদের ওয়েবসাইটে যদি কোনো ফাইল ওপেন করতে চাই হোম পেজ হিসেবে সেটাকে অবশ্যই নামকরণ করতে হয় ইন্ডেক্স নামে, ওপেন করতে হয় ইন্ডেক্স নামে। তো আমরা এখানেও ইন্ডেক্স নামেই করব, বাট একটা কথা যে ইন্ডেক্সটা অবশ্যই মানে সেটা অবশ্যই এক্সটেনশনটা আর HTML থাকবে না, এক্সটেনশনটা হবে কি PHP। ঠিক আছে, এই তো এখানে আপনার এইখানে এখন আমরা যাবতীয় যে কোডগুলো করব সেটা আমার এখানে শো করবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের অন্য ব্রাউজারের কথা জানি না, সাবলাইমে তো এমনিও নাই। তো এইটা নর্মালি আপনার পিএইচপি ল্যাঙ্গুয়েজে এখানে যে আপনি যে আমাদের ব্র্যাকেটসে পিএইচপি এটা আমাদের দেখা গেছে আমরা লাইভ প্রিভিউ করতাম, ব্র্যাকেটসে কিন্তু পিএইচপি লাইভ প্রিভিউ করা যাবে কিন্তু সেটা প্রপার রেজাল্ট কখনো দিবে না। আমরা যদি মনে করেন যে যেটা হচ্ছে কি পিএইচপি দিয়ে আমরা দেখা গেছে লগ ইন করতেছি, এই করতেছি সেই করতেছি, হয়তো এক পেজ যেমন আমরা HTML থেকে যখন আমরা খেয়াল করে দেখবেন যদি মাল্টিপল পেজ থাকে আমি হয়তো এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, তো আমার লাইভ প্রিভিউ কিন্তু সেই হিসেবে চেঞ্জ হচ্ছে। বাট আমি এরকম ব্র্যাকেটস যদি পিএইচপির ক্ষেত্রে হয়তো আমি লগ ইন করলাম, লগ ইন করার পর অটোমেটিকলি রিডিরেক্ট হয়ে অন্য পেজে চলে গেল, সাইন ইন করার পর অন্য পেজে চলে গেল, তখন কিন্তু সে এরকম কোনো কাজ মানে এই কাজগুলো কিন্তু করবে না। তো আপনারা সবসময় এই জিনিসটা নিয়ে যখন পিএইচপি নিয়ে কাজ করবেন লাইভ প্রিভিউর উপর কমপ্লিটলি ডিপেন্ড করা লাগবে না। ঠিক আছে, তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের HTML এর বেশ বড় একটা সিনট্যাক্স ছিল। পিএইচপি যদি index.php যদিও থাকুক না কেন, আমি যদি এই HTML ইউজ করি তাহলেও কোনো সমস্যা নাই। index.php এর আন্ডারেও আমরা চাইলে HTML ইউজ করতে পারবো। কেন মানে এখানে আমরা দেখব একটু পরে দেখব বিভিন্নভাবে কাজ করব আমরা এইখানে এটাকে কাটি যে আমরা এটা হচ্ছে HTML সিনট্যাক্স, পিএইচপি সিনট্যাক্স কি সেটা জানা দরকার। পিএইচপি সিনট্যাক্স এত বড় কোনো কিছু না, জাস্ট এই একটা ব্র্যাকেট কোশ্চেন মার্ক এই
এটা হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ বলতে পারেন। আপনার যদি HTML হিসেবে যদি স্টার্টিং মনে করেন, এই পিএইচপি দিয়ে আমার পিএইচপি পার্ট শুরু, এটা দিয়ে আমার পিএইচপি পার্ট শেষ। এটা কি বুঝায়? ওকে, মানে আমাদের যাবতীয় যা করব যখন এই এই অংশটুকুর মধ্যে করব, তার মানে এইটার ভিতরে যা যা আছে সবগুলো হচ্ছে পিএইচপি কমান্ড। এর বাইরে যদি কিছু করি সেটা কিন্তু পিএইচপি কমান্ড আর হবে না। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যেহেতু দেখেন সিনট্যাক্সটা কিন্তু বেশ মানে খুবই ছোট। এটা ছোট থাকার আরেকটা কারণ আছে, আপনারা খেয়াল করে দেখেন ইন্ডেক্স আমাদের HTML এর যে সিনট্যাক্সটা সেটা কয়বার ব্যবহার করেন? একবার, মানে একাধিকবার না একবারই? একবারই। কিন্তু আপনি যদি চান যে দেখা গেছে আপনি চাচ্ছেন যে আপনার মানে এইটার প্রসঙ্গটা পরে আসতেছি, যে ধরেন আমি যদি এখন এখানে লিখি যে এখানে আমরা চাইলে এই সিনট্যাক্সটা বা এই পিএইচপি, আমরা মূলত এই সিনট্যাক্স বলতেছি বারবার এই কারণে যে এই দুইটা সাইন দিয়ে এই দুইটা লাইন দিয়ে মূলত আমি বুঝাই যে হ্যাঁ এখানে আমার পিএইচপি হবে, এতটুকুর ভিতরে পিএইচপি হবে, মানে পিএইচপির নির্দেশ, মানে এটা যে পিএইচপি সেটা নির্দেশ করে হচ্ছে এই এই সিগনেচারটা, মানে একটা পিএইচপি দিয়ে শুরু এবং এটা দিয়ে শেষ। তো এখানে আমি শুরুতে আগে দেখাই যে যদি আমি কোনো কিছু লিখতে চাই, মানে আমরা হয়তো এতদিন কি বিভিন্ন ট্যাগ ইউজ করতাম, হয়তোবা H1 H2 H3 এভাবে বিভিন্ন ট্যাগ ইউজ করতাম, বাট আমি হয়তোবা যদি এটার পরেও যদি আমি ধরেন যে লিখলাম হ্যালো ওয়েলকাম টু, এটা যদি লিখি তো খেয়াল করে দেখি আমি দেখাবে, এটাও কিন্তু দেখাবে। কজ কি, সে আসলে এটা কিন্তু পিএইচপির ভিতরে না, এ কিন্তু পিএইচপির বাইরে, দ্যাট মিনস কমন HTML হিসেবে আমার দেখাচ্ছে। আমি যদি এখানে বলি এই যদি কোনো ট্যাগ ইউজ করি, H2 ট্যাগ ইউজ করি, ট্যাগ ইউজ করার পর সেখানে যদি আমি দিয়ে দিই, এটা যদি দিই তাহলে দেখবেন সে ওই রকম হিসেবে আমাকে দেখাচ্ছে, বাট সেই কিন্তু আর এটাকে কিন্তু পিএইচপি হিসেবে দেখাচ্ছে না। বাট এই কাজটা যদি আমি এখানে করি তাহলে কিন্তু সে ইরর দেখাচ্ছে, সিনট্যাক্স ইরর। হ্যাঁ, মানে ও এগুলোকে চিনতেছেই না। কেননা আমি ইভেন এখানে যদি আমি যদি এইগুলো যদি সিনট্যাক্সগুলো নাও দিতাম, শুধু এই লেখাটাও যদি দিতাম, তাহলেও সে এই ওয়ার্ডগুলো কাউকেই চিনতেছে না। তো এই জন্য আর কি এই যে দেখেন বলে দিচ্ছে পার্টস ইরর, সিনট্যাক্স ইরর, মানে সব কিছুই মানে প্রথমত এখানে সিনট্যাক্স ইরর দেখাচ্ছে। আনএক্সপেক্টেড ওয়েলকাম, এই ওয়েলকাম লেখাটাকে সে বুঝতেছে না, কিছু এগুলো চিনতেছে না, লাইন নাম্বার 3-তে সে এগুলো কিছুই বুঝতেছে না। আচ্ছা, তো এখানে আমি আসলে লিখবো কিভাবে? এখানে লিখার দুইটা ওয়ে আছে, বাট আমরা ফলো করব এটা, ইকো। ঠিক আছে। জি ভাই, ইকো দিয়ে কি মিন করে? ইকো দিয়ে মনে করেন আমাদের দেখা গেছে হয়তোবা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখছে সেক্ষেত্রে যেমন আমাদের প্রিন্ট, ধরেন সি ল্যাঙ্গুয়েজের প্রিন্ট এফ, সি প্লাস প্লাসে সি আউট, আবার এইরকম যে জিনিসগুলো আছে এক একটার, তো আমরা মূলত এই এখানে ইকো কমান্ড দিয়ে আমরা মূলত লেখাকে মিন করি, মানে এটা আমার আউটপুট করবে, আউটপুট শো করবে। কিভাবে? ধরেন আমি ইকোর পরে যদি এই যে সিগনেচার, মানে যদি একটা ব্র্যাকেট এর ভিতরে এটা যদি দিই, মানে এটা একটু বড় করে দিই, ওইটা কোনো লাইন দেয়নি। হ্যাঁ, এখন যদি দিই তখন কিন্তু সে শো করতেছে। আমি যদি বলি ইকো দিয়ে যদি এই লেখাটা লিখি তখন কিন্তু সে ওই লাইনটা শো করবে। মানে আমার কোনো কিছুকে শো করতে হইলে এখন আমাকে, মানে কোনো কিছু লেখাকে যদি প্রিন্ট করতে চাই, স্ক্রিনে ডিসপ্লেতে যদি দেখাতে চাই, তাহলে আমাকে ইকো সাহায্য নিতে হবে। ঠিক আছে। এখন আমরা একটু আগে বললাম যে এই যে খেয়াল, এখানে আমরা কি করছিলাম, H2 ট্যাগ দিয়ে করছিলাম, H2 ট্যাগ দিয়ে করছিলাম, H2 ট্যাগ দিয়ে হয়তো বা লিখছি হ্যালো, মানে হ্যালো। আচ্ছা, আমরা এটা তো আছি, আমি চাইতেছি এই লেখাটা
হ্যালো যে এরকম বোল্ড আকারে আসছে, হেডলাইন 2 আকারে আসছে, সেটা আমি পিএইচপি থ্রোতে শো করতে যাচ্ছি। তাহলে আপনাকে যেটা করতে হবে, দুইটা উপায় আছে, আমি বলছিলাম একটা উপায় একটু পরে বলবো। প্রথম উপায় যেটা, সেটা হচ্ছে আমি চাইলে এই পুরো কোডটাকে কাট করে আমি এটার ভিতরে দিয়ে দিতে পারি। দিয়ে দিলে দেখবেন সে এই লেখাটাকে বোল্ড করে নেবে, ঠিক আছে। আর যদি আমি আরেকটা উপায় আছে, আমি হয়তোবা, কারণ এখানে মনে করেন আপনার তো হিউজ এইচটিএমএল থাকবে, অনেক বেশি এইচটিএমএল থাকবে, তার মানে কি আপনি সবগুলোকে কি এভাবে এভাবে পুরোটাকে কি এভাবে রাখবেন? মানে এখানে আপনি খালি ইকোর ভিতরে সবগুলো, ধরেন এরকম আপনি এরকম করলেন, এই লাইনটা কাটি, আচ্ছা এই লাইনটা না কাটি, কি ভুল হবে সেটা দেখাবো। আপনি হয়তো এতগুলো লাইন লিখছেন, আর এই লাইন সবগুলোকে কি আপনি এভাবে এই এভাবে কাট করে এটার ভিতরে রাখবেন? এটা দেখতে ভালো দেখাবে? এখানে যদি আর দুইটা ভুল দেখাবে, এখানে হবে না, কেননা এখানে মানে আমার কোটেশন শুরু হয়েছে, এখানে কোটেশনটা কিন্তু সে ইন্ট পেয়ে যাচ্ছে, আবার এখানে শুরু, এখানে ইন্ট, এখানে শুরু, এখানে ইন্ট, এই মাঝখানে যে লেখাগুলো আছে সে কিন্তু এটাকে মিল খুঁজে পাচ্ছে না। তো আমাকে এইরকম যদি সমস্যা তৈরি হয়, তাহলে কি করতে হবে? সিঙ্গেল কোটেশন দিয়ে দিবেন, সিঙ্গেল কোটেশন দিয়ে দিবেন, তখন গিয়ে আর ওইটা আর ইন্ট হবে না। আমি যদি এখানে সিঙ্গেল কোটেশন দিই, তাহলে ও আর ইন্ট পয়েন্ট বুঝবে না, তাহলে দেখবেন একই কাজ করতেছে, এভাবেও কাজ করবে। কিন্তু একটা জিনিস দেখেন, এখানে যদি মনে করেন এভাবে যদি রাখেন, এভাবে করা যায়, কিন্তু এখানে এটা প্রপার ওয়ে আমি মনে করি না, ইভেন এটা প্রপার ওয়ে না। কি কারণে? অর্থাৎ এখানে আপনি একটু আগে যখন কাজ করতেছিলেন, এখানে যখন এই পুরো কোডটা, যখন এই HTML এর ভিতরের অংশ যতটুকু আছে ডক টাইপ থেকে, আমি যদি এটাকে কপি করে এখানে রাখি, তাহলে খেয়াল করে দেখবেন আপনি কিন্তু বুঝতে পারেন যে কোন ট্যাগ শুরু হইতেছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে, সবগুলো কিন্তু বুঝতে পারেন। কোনো ভুল থাকলে সেটাও বুঝতে পারবেন। ধরেন আমি এখানে H2 এটা এন্ডিংটা দিই নেই, আপনি কিন্তু এখানে যেমন H2 এর যদি এন্ডিংটা না দেই, আপনি ভুলটা বুঝতে পারতেছেন, কারণ পরেরগুলো এখানে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আপনি ভুল বুঝতে পারবেন না, তাই না? তো কারণ সবগুলো একই রকম কালার হয়ে যাচ্ছে, আপনার এখানে নিজের কোডিং এর সমস্যা হবে। এই জিনিসটা থেকে আমরা চাইলে এভাবেও কোড করতে পারি। যদি আপনি মনে করেন না আমি খুব এক্সপার্ট, আমি কোড দেখলেই আমি বুঝতে পারবো কোথায় কি হয়েছে না হয়েছে, তাহলে আপনি এটা মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না আমার এভাবে দরকার নাই ভাই, আমি সহজে যেতে আমার সবকিছু ঠিক থাকবে, তাহলে আমি এক কাজ করি, এটাকে কমেন্ট আউট করলাম। ভাঙা ভাঙা করলে সুবিধা। ও এটা পিএইচপি আকার নিচ্ছে, আমি এখানে তো কমেন্ট আউট করলাম। আমার মনে করেন ধরেন পিএইচপি উপরে থাকলো, ওইখানে আমার তেমন কোনো কাজ নেই, আমি এটা থাকলো, আমি চাইতেছি এই লেখাটা আমি পিএইচপি থ্রোতে নিব, ইকো করব। তার মানে আমি H2 এর ভিতরে ইকো করব। তাইলে ইকো দিয়ে লাভটা হইলো কি? মানে আমি তো সেম জিনিসই দেখতেছি। না, ইকো দিয়ে এখন খেয়াল করে দেখেন, এটা তো আমার কি কাজ করবে, সেটা ইকো এই লেখাটা লিখবে। এটা তো এর কারণ, কারণ ইকোকে রান করতে গেলে তো আমার পিএইচপি ট্যাগের দরকার, এই পিএইচপি ট্যাগটা দরকার না? তো এখন আমাকে যেটা করতে হবে, আপনি চাইলে এখানে যেখানে ইকোটা দরকার, আপনি ঠিক সেখানে পিএইচপি কল করতে পারেন, ইকোটা যেখানে শেষ সেখানে পিএইচপি শেষ করে দিতে পারেন। তাহলে আপনার এখানে এই ইকো দিয়ে আমি হয়তো দেখা গেছে, এখন দেখেন সে এটাই প্রিন্ট করতেছে, কিন্তু সেটা আমি পিএইচপির মাধ্যমে। এখন মাথায় আসতে পারে ভাই এইটা চেয়ে তো আমি সহজে এইভাবেই লিখতে পারি, আমি তো এইভাবে লিখতে পারি, এত ইকো এত পেঁচানোর দরকারটা কি? যখন একটু পরে ভ্যারিয়েবলের মধ্যে আসবো, বিভিন্ন কাজ করব, যোগ করব, গুণ করব, বিয়োগ করব, ভাগ করব, তখন গিয়ে বুঝবেন আসলে এটা কাজটা কোথায়। তো আমরা নর্মালি পিএইচপি কে দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। এক হচ্ছে আমি পুরো কোডটাকে ইকোর মধ্যে লিখে একবারে লিখে নিয়ে যেতে পারি, আবার কোডের মাঝখানে যেই জায়গায় দরকার আমি ঠিক সেই জায়গায় ইকো প্রিন্ট করতে পারি। জাস্ট যত জায়গায় খেয়াল করে দেখেন, আমি এখানে কিন্তু একবার পিএইচপি লিখছি, এক্সটেনশন ইউজ করছি, আবার এখানে ইউজ করছি। আপনার ঠিক যে যে জায়গায় দরকার আপনি ঠিক সেই জায়গায় ইউজ করবেন। বুঝতে পারছি? ভাই তাহলে যদি আমি ফার্স্টে পুরাটা একদম মানে HTML কোড করে পরে পুরো ইকোর ভিতরে ফালাই দিই, তাহলে যে আপনি HTML করলেন, আপনি তো আর পিএইচপি করলেন না।
না না না, যে আপনি যে ফার্স্টে যেটা করলেন যে মানে আপনি ভুলটা বুঝতে পারবো না, এইচটিএমএল এ যেমন ভুলটা বুঝতে পারি, তো আমি পুরো এইচটিএমএল টা সংশোধন করে তারপর ইকোর মধ্যে দিলাম। আমি মানলাম, আমি আপনার কথা বুঝলাম, আমরা সেটা করতে পারি, কিন্তু এটা তো হইতেছে কি, এটা করার দরকার নাই তো। আপনি তাহলে ইকোই ইউজ করলেন না, পুরো এইচটিএমএলটাই যদি পিএইচপির মাধ্যমে প্রিন্ট করতে চান তাহলে আপনি এইচটিএমএলই দেখান। পিএইচপির আরো অনেক ডিপ কাজ আছে, সেগুলো যখন করতে যাবেন সেগুলোর জন্য তো এইচটিএমএল দিয়ে কাজ হবে না। ও ঠিক আছে, ডাইনামিক সম্পর্কে যদি একটু হ্যাঁ, বলতেন তাহলে মনে হয় ইজি হতো। বুঝিনি। তাইলে ডাটাবেস থেকে মানে আমরা আমি ডাটা আমি ওইটাই বলছি, ইভেন আমি যখন ভ্যারিয়েবল বুঝাবো তখনই বুঝে যাবেন আপনি। একটু বেশি আসেনি। আগে কিরকম আসতো, দিনে 100-150টার মতো আসতো? না ভাইয়া, চলে আসতো 60-70টার মতো চলে আসতো। আমি লিভ না, মানে আমার মূলত এলটিসি চলে যাওয়ার সময় আমি বোধহয় এখানে দুইটা কি তিনটে প্রশ্ন দেখছিলাম, সুরভি পারভিন আপু বোধহয় কিছু একটা প্রশ্ন করছেন, আর কে জানি প্রশ্ন করছেন দেখছিলাম। ভাইয়া আপনার ভাইয়া কথা অনেক শোনা যাচ্ছে। শব্দ হচ্ছে, অনেক শব্দ হচ্ছে, ইকো হচ্ছে। হ্যাঁ ভাইয়া, noise হচ্ছে। এবং এখন কি হয়, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, সাউন্ড কমে গেছে আপনার, ইকো হচ্ছে। ইলেকট্রিসিটি চলে গেলে কি আমার হেডফোন কাজ করে না? হেডফোনের সাথে কি ইলেকট্রিসিটি কি সমস্যা? আচ্ছা, এখন হ্যাঁ শুনছি। একটু শোনা এখন যাচ্ছে। ঠিক আছে, এখন এখন তো হেডফোন শোনা কানেক্ট যাচ্ছে। নেই, আমি এখন পিসির দিয়ে কথা বলছি এই জন্য। আচ্ছা, দুইটা কি তিনটা প্রশ্ন দেখছিলাম যারা লিখে দিছিল। হ্যাঁ, কেউ একজন প্রেজেন্টের কথা বলছিলেন। আপনাদের দেখেন তো এখানে এখন পর্যন্ত প্রশ্নগুলো কি কি, কারণ আমি তো মাত্র জয়েন করলাম, আমার এখানে প্রশ্ন নাই। ফাতেমা আফরিন বলছেন হ্যাঁ ভাইয়া, পিএইচপি ব্রাউজ হচ্ছে না একটা প্রশ্ন। ভাইয়া ব্রাউজারে রান হচ্ছে না, রান হলে ফুল কোড শো করে। আপনি কি আপনার ভাইয়া ব্রাউজারে রান হচ্ছে না, ব্রাউজারে রান হচ্ছে না ফুল কোড শো করে বলতে এমনই মনে হয় জ্যাম্পের ভিতরে করেন নাই। আপনি কি ওই মানে কোডটা কি, কোড সহ show করে। আপনি কি জ্যাম্পের মধ্যে জ্যাম্প ফোল্ডারের htdocs এর ভিতরে করছেন, ফোল্ডার ক্রিয়েট করে? আমাকে ওইটাই তো বললাম যে আমাদের যে ফাইলটা করতে হবে সেটা হইতেছে কি, আমাদের দেখা গেছে এই যে আমি জ্যাম্প যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে htdocs এর মধ্যে একটা আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করছে আপনাদের জন্য, সেখানে index.phpটা রেডি করছে। তো আপনাকে ওইখানে গিয়ে কাজ করতে হবে, কাজ করার পর সেটাকে আপনি এখান থেকে এই যে লোকাল হোস্ট ক্লিক করার পর সেইটা থ্রোতে আপনি আপনার মানে যে ফোল্ডারটা আছে সেটাকে ব্রাউজ করবেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন যে আমার যে প্রশ্নটা পিএইচপি সার্ভার ছাড়া চলে না, তাই জ্যাম্পেই করতে হবে। হ্যাঁ, আর এটা যে জিনিসটা হচ্ছে যে আপনার অবশ্যই জ্যাম্পটা অন রাখতে হবে। এখন যারা বলতেছেন, যেমন আসিফ আহমেদ ভাই একটা প্রশ্ন করছেন, ব্যাপারটা হইতেছে কি, পিএইচপি তে আমরা শুধুমাত্র এইচটিএমএল এর কাজ করবো না। এইচটিএমএল এ তো আমরা দেখছেন সবগুলো স্ট্যাটিক ছিল, আমরা কিন্তু যা কোড করতাম সেটাই হইতো, আমার ইউজার কিন্তু কোনো কিছুই করতে পারতো না। কিন্তু এখন আমরা কিন্তু বর্তমানে পিএইচপি সার্ভার সাইড, দ্যাট মিনস আমি ওটাকে কিন্তু ডাইনামিক বানাইতেছি। সো ইউজার অনেক কিছু করতে পারে, সেগুলোকে আমার পিএইচপি থ্রোতে রিসিভ করতে হবে, সেটা পিএইচপি থ্রোতে প্রসেস করতে হবে, পিএইচপি থ্রোতেই সেটাকে আবার আউটপুট দিতে হবে। সো এইচটিএমএল শুধুমাত্র হচ্ছে আমার একটা মিডিয়াম মাত্র, যে আমি এটা যখন আউটপুট দেবো
তখন হয়তো বা আমি HTML এর সাহায্য নিয়ে আউটপুট শো করব, বাট রিসিভ কিংবা ইত্যাদি ইত্যাদি হয়তো এগুলো শুধুমাত্র HTML আমাকে নিয়ে আসবে, বাট আমার যাবতীয় কাজগুলো করবে PHP। সো ওই ক্ষেত্রে আমি যদি মনে করি যে হ্যাঁ শুধু ইকো দিয়ে আমি সম্পূর্ণ কোডটা প্রিন্ট করে দিব, তাহলে কিন্তু হবে না। মাত্র আমি এখন যেটা দেখাবো সেটা দেখলেই বুঝবেন যে ধরেন এটা ওকে ফাইন, আমি একটা জাস্ট একটা স্ট্রাকচার বানাই আগে, যে যাবতীয় ওইখানে ভিতরে বিভিন্ন কাজগুলো করব। আচ্ছা ভাই, পিএইচপি তে একটা ওয়েবসাইট বানাইলে মানে এটার সুবিধাটা কি কি? আপনি ধরেন আপনি র ধরেন পিএইচপি দিয়ে একটা ওয়েবসাইট আপনি বানাইলাম। যে সাপোজ আপনার মনে করেন যে ধরলাম আপনি সাপোজ আপনার পোর্টফোলিও বানাইছেন, হ্যাঁ, এখন আপনি চাইতেছেন যে আপনার হয়তো পোর্টফোলিওতে কেউ রেজিস্ট্রেশন করুক বা আপনার সাথে কন্ট্যাক্ট করুক, বা ওইখানে রেজিস্ট্রেশন ফর্ম দিলেন। রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে এখন আপনি হয়তো ফর্ম দিয়েছেন, কানেক্ট করার জন্য কন্ট্যাক্ট ফর্ম দিয়েছেন। তো তারা কি কন্ট্যাক্ট করতে পারবে আদৌ? আপনি হয়তো ভ্যালু দিলে সেই ভ্যালুগুলো পাবেন কোথায়? ও আচ্ছা আচ্ছা, ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য লাগবে। ডেটাবেস কানেকশন, এটা তো শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, বাট ওইটা পুরোপুরি ডাইনামিক করতে গেলে আমার পিএইচপি লাগবে, ব্যাকএন্ড লাগবে। আচ্ছা, আমার এখানে মনে করেন যে আমি দিলাম পিএইচপি, পিএইচপি দেওয়া থাকলো। তো আমি এটা রিফ্রেশ করে দিই, এটা সেভ দিছি। ওকে, এখানে আমি হয়তোবা তিনটা সেকশন নিলাম। একটা হচ্ছে আপনার হেডার, ফুটার, বডি, এবং হয়তোবা এখানে হেডারের এটার হাইট নিলাম 200 পিক্সেল। আচ্ছা, আমি লিঙ্ক করে নিই না। এরকম জাস্ট আমি হয়তো বা একটু কাজ করে দেখি। ওকে, তো আমি যাবতীয় এভাবে হয়তো বা রাখা আছে, আমি যাবতীয় হয়তো বা ফুটার বডির ভিতরে বিভিন্ন কাজ করব। তো মনে করেন এখানে আমার হয়তোবা দেখা গেছে যে প্রথমত আমি চাইলে ওই যে যেটা একটু আগে দেখালাম যে আমি এখানে অন্যান্য হয়তো হেডারের মধ্যে আপনি অন্য কোনো কিছু লিখলেন এইচটিএমএল দিয়ে, আপনার ফুটারে এইচটিএমএল দিয়ে কিছু লিখলেন, আপনার কাজ হচ্ছে বডিতে দরকার। তো আপনি যে বডিতে যে পিএইচপি করতে চান তাহলে কি করবেন, এখানে আপনি হয়তো পিএইচপি শুরু করলেন এবং এখানে শেষ করলেন। এবার এখানে হয়তোবা লিখলেন যে ইকো এটা লিখলেন, লেখার পর এটা রান করেন, এটা এখানে আসতেছে। সো আমরা চাইলে এভাবে বিভিন্ন কাজগুলো করতে পারি। আমরা হয়তো এইচটিএমএল পার্টটুকু আলাদা করতে পারি। নর্মালি এখানেও হয়তো ফুটারে আমার এইচটিএমএল পার্ট দরকার, সেখানে এইচটিএমএল পার্ট করতে পারি। আমার বডিতে হয়তো পিএইচপি দরকার হচ্ছে, আমি সেখানে পিএইচপি দরকার হচ্ছে, বা হেডারে পিএইচপি দরকার হলে আমি সেখানে হেডার পিএইচপি কাজ করতে পারি। সো পুরো কাজটা আপনার এভাবে দরকার হইতেছে না। তো পিএইচপির মধ্যে আমি আরো যে জিনিসগুলো আমার জানা দরকার, সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সবার আগে
ভ্যারিয়েবল কি যে আমি হয়তোবা আপনাকে যে কুইরির মধ্যে একবার বলছিলাম ভ্যারিয়েবল সম্পর্কে আইডিয়া দিছিলাম, যে সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় হয়তোবা দেখা গেছে কোনো কিছু নিয়ে যদি কাজ করি, হয়তোবা দেখা গেছে আমরা কি বলে এটা হয়তোবা মনে করি ওই যে অজানা রাশি এক্স ইত্যাদিতে, মানে যার ভ্যালু যাকে নিয়ে আমরা কাজ করব, অজানা রাশি সেটাকে চলক বলতাম। এক্ষেত্রেও আমরা যাকে নিয়ে কাজ করব, যেটার মানে মান ধরে নিয়ে বা যেটার মান নির্ণয় মানে মানকে বের করার জন্য, বা হয়তোবা অনেক বড় একটা স্ট্রিং আছে, ধরলাম আপনি একটা পুরো রচনা লিখলেন, সেই রচনাটাকে আপনি একটা কোনো কিছুর মধ্যে স্টোর করে কাজ করতে চাচ্ছেন, সেটাকে আমরা বলি ভ্যারিয়েবল। তো এইখানেও আমার মনে করেন আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, মানে ভ্যারিয়েবলটা আমার ধরেন আমি ভ্যারিয়েবলটা যে কোনো নামে হইতে পারে, আমার নামও হইতে পারে, আপনার নামও হইতে পারে, এক্স ওয়াই জেড থেকে শুরু করে যে কোনো নাম হইতে পারে। এখন সেগুলো তো আর আমার মনে করেন যে ইয়ে জানে না, ইভেন পিএইচপি তো সেটাকে চিনে না, যে এই ওদের তো লাইব্রেরির মধ্যে সেটা বলে দেওয়া নাই যে এটা একটা ভ্যারিয়েবল, সো এটা নিয়ে কাজ করো, ওইটা একটা ভ্যারিয়েবল সেটা নিয়ে কাজ করো, এরকম তো বলে দেওয়া নেই। সো আপনাকে যেটা করতে হবে যে সেই ভ্যারিয়েবলটা আগে ডিক্লেয়ার করতে হবে, ভ্যারিয়েবলটা আগে তাকে পিএইচপি কে জানাই দিতে হবে যে এটা একটা ভ্যারিয়েবল। যেমন আমি যদি বলি যে এখানে হইতেছে সাপোজ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার রুলস হইতেছে এটা, যে ডলার সাইন দিয়ে যদি আমি পিএইচপি তে ভ্যারিয়েবল ধরলাম, আমি এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, তো এক্স ভ্যারিয়েবল এটার মধ্যে আম, এইখানে ভ্যারিয়েবলের নামকরণ করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে কোনো নামে ভ্যারিয়েবল নামকরণ করতে পারেন, বাট যে সেই জিনিসটা হচ্ছে কি অবশ্যই কোনো একটা ক্যারেক্টার দিয়ে শুরু হইতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? কোনো প্রকার স্পেস থাকতে পারবে না, এবং কোনো একটা ক্যারেক্টার। আসসালামু আলাইকুম স্যার আসসালাম ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, স্টুডেন্ট সংখ্যা কি এরকমই থাকে? স্যার হ্যাঁ, এখানে এরকমই থাকে যে প্রায় 20 জনের মতো থাকে টোটাল ইন টোটাল। আচ্ছা, এর এর বাইরে কি আর কেউ মানে ক্লাস করবে না নাকি না স্যার, এখানে বাকিরা? আমার ইন টোটাল আমার যে লিস্টটা বর্তমানে আছে সেখানে হচ্ছে আপনার টোটাল রেগুলার ক্লাস করতেছে এরকম হইতেছে 34 থেকে যদি 25 জনের মতো ক্লাস করতেছে রেগুলার। আচ্ছা, এখানে আমি প্রত্যেকের সাথে এখানে কন্ট্যাক্ট করছি যারা নিচ থেকে, ওরা মূলত আমার টোটাল স্টুডেন্ট ছিল আপনার দেওয়া ছিল 36 জন, সেখান থেকে 25 জনের মতো ক্লাস করে, না এটা হচ্ছে আপনার নিচ থেকে। ওরা কি মানে বাকিরা নিয়মিত করে না কেন? এখন মাত্র 19 জন দেখতে পাচ্ছি। স্যার এখানে যে জিনিসটা হইতেছে যে স্যার এই যে আমি মূলত শুরু থেকে যেগুলা দেখি, যে একদম এখানে আমি যে লিস্টটা করছিলাম ওদের সাথে আমি নিজে কন্ট্যাক্ট করছিলাম, ওনারা এখানে আমার 36 জনের লিস্ট দেওয়া থাকলো, প্রথম থেকে 4 জন ছিলই না, একদম কোনো ক্লাসই করে নাই, 2-3টা ক্লাস করার পর থেকে বাদ বাকিরা ছিল না। এই যে এখানে ওই প্রশান্ত ঘোষ জয় 3টা ক্লাস, রিজনারিয়া ওইখানে তারা, আমি প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি। এখানে মূলত 4 জন আমাকে বলছে তাদের এখানে ক্লাস করবে না, তারা ইন্টারেস্ট না, 3 জন রেসপন্স করে নাই, আর মানে মূলত ল্যাপটপ ইস্যুর জন্য বেশ কয়েকজন আছে, আর বেশ কয়েকজন হয়তো যেমন কাজী সাব্বির আনোয়ার প্রথম প্রায় 2 সপ্তাহ ক্লাস করছে, কিন্তু ওনার এরপর গিয়ে ওনার ভার্সিটি কি কয়টা গ্যাপ হয়ে গেছে 1 সপ্তাহ, উনি এরপর গিয়ে বলছে ভাই কভার করতে পারবো না, এই জন্য আর কি উনি আর করে নাই। ল্যাপটপ ইস্যু মানে বুঝলাম না বিষয়টা। ল্যাপটপ নষ্ট হয়ে গেছে এই বলে আর ও কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর্নিং বিষয়টা দেখেন একটু ভালো হবে। আর হচ্ছে ওই গুগল শিটটা আপডেট করবেন। আপনার হচ্ছে অ্যাসেসমেন্ট টেস্ট কি নিচ্ছেন এরপরে আর নেওয়া হয়েছে? অ্যাসেসমেন্ট টেস্ট স্যার একটা নেওয়া হতে হয়েছে, আরেকটা নেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো মার্কিং করি নাই আমি। আচ্ছা, ওই একটা মার্কিং করে আপডেট করে দিয়েন ভাই। আর হচ্ছে যে আর্নিং শিটটা আপডেট করবেন। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার স্যার, যে আমাকে ওই একজন ফোন দিয়েছিল যে আমাদের এই গ্রুপ থেকে, যে আমার নর্মালি তো ক্লাস শেষ হওয়ার কথা 7 তারিখে নর্মালি ছিল, জি, কিন্তু আমার 1 সপ্তাহ তো আমি মানে 1 সপ্তাহ প্রায় 8 দিনের মতো টাইফয়েডের কারণে আমি ক্লাস নিতে পারিনি, তো আমার ক্লাস শেষ হইতে হয়তো জি, 14 বা 15 তারিখ হইতে পারে, সেখানে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, না না না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা স্যার। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন, রায়হান ভাই কিছু মানে বলবেন? লোকাল হোস্টে সিনট্যাক্স এরর দেখায় লোকাল পার্টস। হ্যাঁ ভাই, এখানে মানে পার্টস এরর, সিনট্যাক্স আচ্ছা আমি আনএক্সপেক্টেড ইকো।
আমি বুঝতে পারছি, এক্সপেক্টিং আমি আপনাদের অর প্রত্যেকের প্রবলেম হইতে পারে শুরুতে, আমি সবগুলা সলভ করব। আমি জাস্ট ভ্যারিয়েবলটা বুঝাই, ভ্যারিয়েবলটা বোঝানোর পর আমি আপনাকে করতে দিব, করার পর কি তখন আপনার প্রবলেমগুলো আমি সলভ করব। আচ্ছা, ভ্যারিয়েবল যেই জিনিসটা জি বলতেছিলাম ভাই। যে ভ্যারিয়েবলের মধ্যে আপনার দুইটা জিনিস মানে মাথায় রাখবেন। ভ্যারিয়েবল অবশ্যই একটা ক্যারেক্টার রিলেটেড নাম হইতে হবে। যেমন আপনার ধরলাম আপনি এক্সও দিতে পারেন, এক্স ওয়াই জেডও দিতে পারেন, বাট একটা কাজ করতে পারবেন না, এভাবে কোনো নাম দিতে পারবেন না। এক্স ওয়াই জেড এভাবে দিতে পারবেন না, কোনো স্পেস দিতে পারবেন না। দ্বিতীয়ত, শুরুতে কোনো নিউমেরিক ভ্যালু দিতে পারবেন না। বুঝতে পারছি? আর সবগুলো জি ভাই। ক্যারেক্টার কিন্তু অ্যালাউড না। আপনি যদি মনে করেন এভাবে দেন, এক্স হয়তো বা দেখা গেছে এক্স ডট এভাবে দেন, এইগুলো কিন্তু আপনি বলেন আমার তো ক্যারেক্টার লাগবে, আমি যে কোনো দিই এক্স ডট ওয়ান এভাবে দেন, এইগুলো অ্যালাউড না। সেটা হইতে পারে আপনি হয়তো বা বড়জন এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন, এগুলো অ্যালাউড। ঠিক আছে? এটা কি ভেরিয়েবল না? ভ্যারিয়েবল, হ্যাঁ, ভ্যারিয়েবল আমরা ডলার? ডিক্লেয়ার, হ্যাঁ আচ্ছা। ডলার। আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছি তারা হয়তোবা দেখবেন যে ভাই ভ্যারিয়েবল ডিক্লেয়ার তো আমরা দেখছি সি তে ইন্টিজার, এই এটা এটা হয়তোবা আইএনটি এটা এরকম করে অনেক কিছু ডিক্লেয়ার করে, ডেটা টাইপ যেটা সেটা ডিক্লেয়ার করে দেয়। কিন্তু এখানে তো এগুলা কোনো কিছু না, খালি ডলার সাইন দিয়ে ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে কি পিএইচপি আপনাকে এতটুকু স্বাধীনতা দিবে, আপনি যে কোনো নামে আপনি মানে জাস্ট ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেন, তার ডেটা টাইপ অনুযায়ী মানে যে ডেটাটা ওইখানে রাখবেন সেটা অনুযায়ী সে ওইটার ডেটা টাইপ নিজে নিয়ে নিবে। বুঝতে পারছি? যেমন জি ভাই। এখন আমি মনে করেন এখানে যদি বলি যে আমার ভ্যারিয়েবলে এখানে ভ্যালু দিলাম 5, ঠিক আছে? এবং আরেকটা কথা হচ্ছে যখনই, যেহেতু এটা প্রোগ্রাম একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনো একটা স্টেটমেন্ট মানে আমি এখানে বলতেছি এক্স এর ভ্যালু 5, দ্যাট মিনস সেটা একটা ইনফরমেশন, একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট যখনই শেষ হবে তখন আমাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। ঠিক আছে? ধরলাম এক্স ইকুয়ালস টু 5 ধরছি, এবং ধরলাম আমি ওয়াই ইকুয়ালস টু ধরলাম 10। ঠিক আছে? তো আর আমি চাইতেছি যাতে নতুন যে হয়তো বা দেখা গেছে আমি এরকম করব যে আপনার মনে করেন এই দুইটার যোগফলটা যেন আপনি হয়তো আরেকটা ভ্যারিয়েবল আছে জেড, এখানে এক্স আর ওয়াই এর যোগফলটা আপনি রাখবেন। তা আপনি এখানে কি করবেন? ঠিক আছে, এক্স আর ওয়াই এর যোগফলটা এখানে রাখবেন। এখন আপনি যদি বলেন ইকো ডট জেড, সরি ডলার জেড, তাহলে দেখবেন 15 শো করতেছে। এখন আসিফ আহমেদ ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি কি এটা কি এইচটিএমএল দিয়ে করতে পারতেন? ভাই এটা তো সাধারণভাবে লিখতে হইতো। এটা তো সাধারণ না ভাবে ভাইয়া। লিখলে হতো, বাট আমি যদি এইখানে ধরেন ভ্যালুটা যদি আমি ইউজার থেকে নিতাম, জি ভাই। আমি ভ্যালুটা যদি ইউজার থেকে নিতাম, মানে ইউজার থেকে নিবেন ও কথাটা বুঝতে পারতেছেন, যে আমি হয়তো ইনপুট বক্সে নিছি, ইনপুট বক্সে ইনপুট যেগুলো ছিল, ইনপুটে ইউজার 5 দেখ 10 দেখ যেটাই দেখ, ইনপুট 5 আবার দেখ যোগ 10 দেখ করতে হবে। যেটাই দেখ, সেগুলো আপনি কিভাবে করবেন? বুঝতে পারছি। ঠিক আছে? জি জি। জি ভাই বুঝছি। তো আমরা মূলত ইউজার থেকে যে ইনপুট গুলা নিব সেগুলো মূলত এক একটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু ভ্যালু হিসেবে সেট করে নেব। ঠিক আছে? এক একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু হিসেবে সেট করে নেব। তো আমরা তখন দেখা গেছে সাপোজ আমি হয়তো আপনার এখানে দুইটা ইনপুট নেওয়া আছে, দুইটা ইনপুট বক্স আছে, ইনপুট বক্সের মধ্যে আমি হয়তো প্রথম ইনপুট বক্সের ভ্যালুটা গিয়ে এক্স এ স্টোর হবে, দ্বিতীয় ভ্যালুটা গিয়ে ওয়াই তে স্টোর হবে। সেখানে ইউজার 5 দিবে না 100 দিবে সেটা তো আমি জানি না। মানে এই যে এক্স এর ভ্যালুটা তখন 100 হবে না 5 হবে সেটা তো আমি জানি না। তো আমার জাস্ট আমার কাজ হবে যা দিবে সেই অনুযায়ী তাকে শো করা। বুঝতে পারছি? ভ্যারিয়েবলটা আমি এই জন্য বললাম অজানা রাশি, এমনি এমনি বলিনি। অজানা রাশিটা হইতেছে কি, তার ভ্যালুটা কি হবে সেটা আপনি নিজে চাইলে ডিসাইড করে দিতে পারেন, আবার ইউজার থেকেও নিতে পারেন। বুঝতে পারছি? আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, জি ভাই। এখন এইখানে যে শুধুমাত্র এটাই হইতে পারে তা না, আপনি চাইলে এখানে যেমন এটা কি, এগুলো হচ্ছে নাম্বার, আমি যদি এখানে 0.50 দেই, স্টিল সে একটা
নাম্বার, যদিও হয়তো বা সে একটা দশমিক দশমিক নাম্বার, তারপর তো একটা নাম্বার, বাট আমার যে এরকম হয় যে এর একটা সংখ্যাগত মান আছে বা নিউমেরিক্যাল ভ্যালু যেটাকে আমরা বলি, তার একটা সংখ্যাগত মান আছে। বাট আমি যদি এটা বলি যে আই এম, আচ্ছা তো ভাই এটাতে কি ওই যে ইন্টিজার আর ফ্লোট এই দুই ধরনের ঝামেলা নাই? না, আমি যদি এটা বলি এবং আমি যদি চাই এখন ইকো এক্স কে প্রিন্ট করতে, আচ্ছা কি করছি, এই জেড এর ভ্যালু যোগ করছি, সে যোগ করতে পারতেছে না। আচ্ছা এটা তো থাকলে সমস্যা নেই। দেখেন দিস ইজ পিএইচপি, মানে এখানে যখন এটা বলতেছি তখন কিন্তু সে ওইটা একটা স্ট্রিং আকারে আছে। আমি স্ট্রিং যদি কোনো যেটার হয়তোবা এই দিস ইজ পিএইচপি এর কি কোনো সংখ্যাগত মান আছে বা এর কোনো নিউমেরিক্যাল ভ্যালু, মানে নিউমেরিক্যাল ভ্যালু এর নাই। যার নিউমেরিক্যাল ভ্যালু নাই তাকে আমরা নরমালি আমরা এই কোটেশনের মধ্যে আমাকে লিখতে হবে সেটা কোটেশনের ভিতরে সেটা সেটাকে সে স্ট্রিং হিসেবে নেবে। আপনি বলেন যে তার মানে কি আমি শুধুমাত্র সংখ্যাগত মানগুলোকে কি এটার ভিতরে লিখতে পারবো না? হ্যাঁ আপনি অবশ্যই পারবেন, আপনি চাইলে এভাবে লিখতে পারেন। x = 5 যদি দেন তাহলে সে এটা 5 প্রিন্ট করতেছে। এখন কথা হচ্ছে কি ভাই, এর আগের লেখাটা তো একটা স্ট্রিং বলি, মানে সেন্টেন্স বলি, যেটা হচ্ছে একটা সেন্টেন্স বলতে পারি, তো সেন্টেন্স হিসেবে সে প্রিন্ট করছে। এই 5টাকে সে কি হিসেবে প্রিন্ট করছে? এই 5টাকে সে, যদিও আমাদের মানে বাহ্যিকভাবে বলতে পারি যে এই 5টাকে সে সেন্টেন্স আকারেই প্রিন্ট করছে, একটা ওয়ার্ড আকারে বা ক্যারেক্টার আকারে প্রিন্ট করছে, সে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু আকারে প্রিন্ট করে নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি যদি চাই যে ইকো এক্স প্লাস ওয়াই, মানে আমাদের হিসাব মতে এখন কি দাঁড়াইতেছে যে এই যে 5 যে লেখাটা আছে, 5 লেখাটার তার সে একটা ক্যারেক্টার জাস্ট, তার কোনো সংখ্যাগত মান নাই, এটা বুঝায়। কিন্তু আমাদের পিএইচপি বলে যে না, যদি এখানে আমার স্ট্রিং এর মধ্যে যদি কোনো সংখ্যাগত মান থেকে থাকে, তাহলে আমি মানে কোনো সংখ্যাগত মান যদি থেকে থাকে আমি সেটাকে নিউমেরিক্যাল ভ্যালু হিসেবেই কাউন্ট করব। যদি আমি এখানে বলি যে দিস ইজ 5 and 6, তখন গিয়ে দেখেন সে আমাকে একটা ওয়ার্নিং দিছে ঠিকই, যে এ নন নিউমেরিক্যাল ভ্যালু ইজ কাউন্টেড, ঠিক আছে। এখানে সে এটা কিন্তু আর যোগ করতে পারতেছে না, এই ভ্যালুর সাথে A5 যোগ করতে পারতেছে না। কিন্তু আমি যদি এটা কেটে দিই, 6 কেটে দিই, দাঁড়ান নর্মালি, আচ্ছা হ্যাঁ এটাই, যে যখন আমি যখন আমি ও এটার সাথে অন্য কোনো যেটার, সাপোজ এখানে আমার কথা হইতেছে একে আমি স্ট্রিং হিসেবে মানে একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছি, তখন ক্যারেক্টার হিসেবে যখন একে নিচ্ছি তখন গিয়ে মূলত আমার রেজাল্টটা কিন্তু শো করতেছে। বাট এর সাথে যদি আমি THIS দিই তখন কিন্তু সে আর দেখাবে না, কারণ ওর সাথে যেগুলো যুক্ত আছে সেগুলোকে কিন্তু সেগুলো আর কিন্তু আপনার কোনো নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু এই যে খেয়াল করে দেখেন, এর নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার্ড, মানে সে একটা নিউমেরিক্যাল ভ্যালু খুঁজে পাচ্ছে কত নাম্বার লাইনে, 14 নাম্বার লাইনে। যখন এটার সাথে যোগ করতেছে তখন গিয়ে বলতে পারতেছে যে এখানে দিসের সাথে সে 10 কে যোগ করতে পারবে না। বুঝতে পারছি? 5 এর সাথে 10 যোগ জি করা ভাই। যেত, বাট দিসের সাথে সে 10 যোগ করতে পারতেছে না। এই তো এটা হচ্ছে আমরা নরমালি এভাবে বিভিন্ন কাজ করতে পারি। সাপোজ আমি যদি এরকম বলি যে হ্যাঁ দেখা গেছে আমরা যেহেতু একসাথে কিসের নোটিফিকেশন আসছে বুঝতেছি না, তো দেখা গেছে আমি যদি এরকম দিই যে হ্যালো দিলাম এবং আমি এখানে আরেকটা হয়তো বা লিখলাম, আমি যদি চাই এই দুইটাই স্ট্রিং একটা আরেকটার সাথে পাশাপাশি আসুক, মানে এইটাকে আমরা মূলত এইগুলোকে আমরা বলি স্ট্রিং। এই একটা হ্যালো লেখা আছে, হ্যালো 10 এটাও লেখা আছে, বাট এটা হচ্ছে কি হিসেবে, এটাও একটা স্ট্রিং ক্যারেক্টার হিসেবে আছে। আমি যদি এইগুলোকে যদি পাশাপাশি আনতে চাই তাহলে এই যে এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম
এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, এতক্ষণ কি করছিল সেটার মাঝখানে প্লাস দেওয়া ছিল, এখন আমি ডট দিব, ডট দিলে সে মূলত এভাবে দুইটা ভ্যালুকে পাশাপাশি নিয়ে আসবে। এখানে একটা স্পেস দিছি, তো এখন আপনার মাথায় আসতে হবে ভাই আমি যে দুইটা স্পেস দিই তাহলে কি দুইটা স্পেস কাউন্ট করবে? দেখেন তো কাউন্ট করে, বা আপনি যদি মনে করেন যে ঠিক হ্যাঁ আছে জি ভালো ভাইয়া আছে, কাউন্ট করে। কই দুইটা স্পেস কাউন্ট করছে? না না একটা। কাউন্ট করবে না। স্পেস একটা কাউন্ট করে। তো এটা কি তাহলে কর্পোরেট? ও আর আমি যে এটা দিই এখন হবে। দেখেন আপনি যেভাবে যেভাবে বলবেন ঠিক সেভাবে সেভাবে দুইটাকে সে স্ট্রিং গুলোকে সে অ্যাডজাস্ট করে নিবে। বুঝতে পারছি? এক মিনিট আমি আসতেছি, 2টা মিনিট দিয়েন, আমি আসতেছি। আচ্ছা, কার কার জানি সমস্যা হয়েছিল? আফফান রায়হান ভাই। জি ভাইয়া। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার করবো নাকি? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ফাতেমা আফরিন আপু, হ্যাঁ এটা বলতে পারেন যে সি প্রোগ্রামিং এর মতো আপনার প্রিন্টএফ এর জায়গায় ইকো হবে। হ্যাঁ কিন্তু কথা হইতেছে কি, ওই সি হচ্ছে আপনার স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর পিএইচপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। একটু মানে বেশ তফাৎ আছে, সি এর তুলনায় এটা অনেক হাই লেভেলের। জি ভাইয়া, দেখা যায়। হ্যাঁ দেখা যায়। এই যে ব্র্যাকেটের ভিতরে এই htdocs এর ভিতরে পিএসপি লিখছি, পিএসপির ভিতরে index.php লিখছি, আর style.css, index.html তিনটা লিখছি। এখন index.html ভিতরে এই যে পিএসপি লেখা আছে। index.html এর মধ্যে পিএইচপি লিখতে পারবেন না তো? হ্যাঁ ভাইয়া, index.php এর মধ্যে আপনি পিএইচপি লিখতে পারবেন, html এর মধ্যে না। html এ আপনি এটা রান করলে তো আপনার এই যে এগুলা লেখা যা index. শো করবে সেগুলাই শো করবে। এটা index.php টা আলাদা এই যে জায়গা থেকে, এটা আলাদা জায়গা থেকে কোড ওপেন হচ্ছে, এটা কেটে দেন, এটা কাটেন। ভাই আমাদের এগুলো কি কাটবো? তাহলে মানে index.html এটা বলতে আর কোনো আচ্ছা ফাইল দাঁড়ান, ওপেন করতে হবে না? এক মিনিট ভাই, এটা কোথায় করছেন এটা? হ্যাঁ মানে এটা আগে ট্রাই করছিলাম, ওই সময় হয়েছিল, কিন্তু আচ্ছা এখন কিছুই হচ্ছে না। এই যে দেখেন এইরকম আসতেছে। লাইন নাম্বার 40 নম্বর 40 লাইনে। দেখি আপনার 40 নম্বর লাইনে কি আছে ওইখানে কোডে। 40 নম্বর লাইনে যান। 40 নাম্বার তো লাইনই নেই। এন্ডিং বুঝতে পারছি, আপনার মূলত কোনো একটা পিএইচপি শুরু সম্পূর্ণটা হইছে, দেখেন। পিএইচপি শুরু, হ্যাঁ সম্পূর্ণ দেখেন, পিএইচপি শুরু হইছে বাট শেষ হয় নাই, এরকম। এটাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। আপনি যে সময় লেখছেন ওই সময় তো কালার হয়েছে না?
কালারের সাথে সমস্যা নেই, আপনি লেখেন, সমস্যা নেই। ইকোর ইকোর আগে ডলার কেন? ইকো ডলার হবে না, ডলার কাটেন। ডলার সাইন, ইকো আপনি এক্স তারপর দেন, হচ্ছে ডলার এক্স প্লাস ডলার ওয়াই দেন। এক্স ডলার এক্স প্লাস ডলার ওয়াই দিবেন। এবার সেভ করে নিতে হবে। হ্যাঁ, সেভ করেন। এখন হয়েছে। ওইটাই, ওইখানে জাস্ট আমার কোনো প্রবলেম না, ওইখানে মূলত আপনার এইচটিএমএল পিএইচপি যেগুলো শুরু হয়েছে হয়তো শেষ হয় নাই, সে মানে শেষ কোনো একটা জায়গায় মিস হয়েছে, এই জন্য হয়তো বা সে ওইটাকে পিএইচপি হিসেবে ধরে নিতে পারতেছে না। Okay. তারিম করে, জি ভাইয়া বলেন। স্টাইল কাজ করে না, লিংক করছেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনার হ্যাঁ, লিংক রিলেশন স্টাইল শিট স্টাইল ডট সিএসএস কেন? স্টাইল শিট ডট সিএসএস কাটেন। হ্যাঁ, আর আমরা যেটা করলাম এক্স প্লাস ওয়াই, ধরেন সাপোজ এভাবে লিখছি, আমরা কিন্তু শুধুমাত্র এখানে যে রাখতে পারি তা না, আমরা ধরেন এরকমও হইতে পারে যে দেখা গেছে আপনার কি বলে, এরকম কোনো কিছু করলেন যে হয়তোবা দাঁড়ান। আচ্ছা, আপনি হয়তোবা চাচ্ছেন যে এখানে আপনার এই জিনিসটা পি ট্যাগের থ্রোতে করবেন, পি ট্যাগের মধ্যে, ঠিক আছে, এই লেখাটা পি ট্যাগের মধ্যে করবেন, ই এর মধ্যে না। তা আপনি যদি এরকম যদি চান তাহলে এখানে ধরেন এই লাইনটা পরে, এখানে পরে আসেন, পি পি ট্যাগ কল করা হইলো, পি ট্যাগের মধ্যে হয়তোবা আপনি এই আবার পিএইচপি শুরু করলেন, পিএইচপি, এবং এটা দিলেন, দেওয়ার পর আপনি হয়তোবা লিখলেন যে ইকো ব্রেক ট্যাগ না দিই, আর লাইন দেখেন। এখন আপনি চাইছেন এখানে ইভেন আপনি পিএইচপি দিয়ে শুধু এটাই না, আপনি চাইলে এখানে ধরেন আপনি হয়তো বা দেখা গেছে আমি আপাতত স্টাইল ট্যাগের মাধ্যমে করছি স্টাইল, হয়তো বা আমি চাইতেছি তার কালারটা হোক কালার, এই কালার চাইতেছি হয়তো অন্য কোনো কালার হোক, তাহলে আমি এখানে কি করব, হয়তোবা এক মিনিট ইকো আমি এইভাবে
কাজ করতে পারি। কারণ খেয়াল করে দেখবেন আমার কিন্তু এখানে কালারের আগে স্টাইলে কিন্তু ডাবল কোটেশন শুরু হয়ে গেছে। ডাবল কোটেশন গুলো একটু মাথায় রাখবেন, কারণ এই ডাবল কোটেশন আপনার পিএইচপি তে সবচেয়ে বেশি ভুল হবে কোথায়? এই যে আমি এখানে কি একটা জায়গায় পিএইচপি শুরু করছি, এক জায়গায় শেষ করছি, আমি যদি এটা যদি কেটে দিই বাই এনি চান্স, তাহলে কিন্তু আমার পুরো কোড ভুল। দেখবেন এরর পুরো কোডই সে খুঁজে পাবে না। তো এই যে শুরু কোথায় শেষ কোথায়, কারণ আপনার অনেক জায়গায় পিএইচপি শুরু করতে হবে, অনেক জায়গায় শেষ করতে হবে। তো শুরু শেষ যেন মিলে এবং কোটেশন গুলো যেন ঠিক থাকে। এই কোটেশন শুরু দ্যাট মিনস এটাকে পুরোপুরি মিন করতেছে, এই কোটেশনে এখানে যাবে। আমি যদি এখানে ডাবল কোটেশন দিতাম তাহলে কি হয়ে যেত? তাহলে এই কোটেশনটার এন্ডিং কিন্তু এই কোটেশনটাকে মিন করতো, আবার এখান থেকে শুরু হইতো, এখান থেকে শেষ হইতো। রেড কে আর সে চিনতে পারতো না। এইরকম ঝামেলাগুলো হবে, ঠিক আছে? সো এইগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন, ওকে? আচ্ছা, তো এখানে আমরা ধরেন সাপোজ এখানে আমরা কি দিছি হয়তোবা কি বলে আমি হয়তোবা এখানে বিভিন্ন আমরা কোন মানে এখানে আমি বারবার বলতেছি যে আমি হয়তোবা ডেটা টাইপ সেটা আমি হিসেবে নিচ্ছি না, ডেটা টাইপটা আমি হয়তোবা কোনো আলাদা করে বলে দিচ্ছি না। তো আমি চাইলে আমার ডেটা টাইপকে ধরেন ডেটা টাইপ ও পিএইচ মানে ও যে ডেটাটাকে যে কি হিসেবে নিছে, পিএইচপি আমার ডেটাটাকে কি হিসেবে নিছে আমি কিন্তু সেটা যাচাই করতে পারি। যাচাই করার ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমি পিএইচপি তে একবার হয়তোবা দেখা গেছে এখানে হ্যালো লিখছি, সেই হ্যালোটাকে সেই স্ট্রিং হিসেবে নিছে কিনা সেটা কিন্তু আমি চেক করতে পারবো। ধরেন আমি এখানে যদি লিখি, আমি আবার পি থাকুক, আমি আবার পিএইচপি কল করতেছি, তো আমাদের নর্মালি ডেটা টাইপ চেক করার জন্য যেটা করি আমরা ইউএমপি তো নাকি, হ্যাঁ ভ্যারডম, দেখেন আমি ওয়াই এর মধ্যে কি আছে সেটা একটু চেক করতে যাচ্ছি। তো সেখানে আমি দেখতেছি ওয়াই এর মধ্যে আমি আসলে যদিও সে একটা স্পেস কাউন্ট করছে, কিন্তু আমার এখানে কয়টা স্পেস আছে? আমার ওয়াই এর মধ্যে কিন্তু দুইটা আছে। সো একটা, দুইটা, তিনটা, চারটা, সে এখানে চারটা ক্যারেক্টার পাচ্ছে এবং সে এটাকে একটা স্ট্রিং আকারে নিচ্ছে। স্ট্রিং চারটা ক্যারেক্টার এবং ভ্যালু দেওয়া আছে 10। আমি যদি এখানে এক্স বলি, দেখেন স্ট্রিং পাঁচটা ক্যারেক্টার ভ্যালু দেওয়া আছে হ্যালো। সো এটাকে পাচ্ছে। আমি যদি ওয়াই এর যদি এটাকে যদি কেটে দিই, যদি শুধু 10 লিখতাম তারপরে যদি আমি চেক করতাম, তাহলে সে বলতেছে এটা একটা ইন্টিজার, ভ্যালুটা হচ্ছে 10। আমি যদি এখানে যদি 10.5 দিতাম, 10.6 দিতাম, তাহলে দেখেন এটা হচ্ছে ফ্লোট, ভ্যালুটা হচ্ছে 10.6। তো এটা আমরা কিভাবে এটা বুঝে ধরেন আরেকটা হচ্ছে আমাদের মূলত ডেটা টাইপ এগুলো হইতে পারে। আচ্ছা, আমাদের ডেটা টাইপ গুলো কি কি হইতে পারে? নিউমেরিক্যাল হইতে পারে, নন নিউমেরিক্যাল হইতে পারে। নিউমেরিক্যাল হলে কি কি হইতে পারে? আপনার মূলত ইন্টিজার হইতে পারে, ফ্লোট হইতে পারে। আর যদি নন নিউমেরিক্যাল হয় তখন ওইটা মূলত আমরা ওইগুলো যে পিএইচপি ভাষায় সবগুলোকে আমরা স্ট্রিং আকারে নিতে পারি, ঠিক আছে? এটা ছাড়াও আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হইতেছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ বলতে কি, যে আমরা হয়তোবা বুলিয়ান ডেটা টাইপ আমরা হয়তো সবাই বুঝবে কিনা। বুলিয়ান ডেটা টাইপটা হচ্ছে কি, এটা এরকম শুধুমাত্র সত্য মিথ্যা নির্ণয় করে। যে যদি হয়তোবা এরকম যদি কোনো কন্ডিশন হয় যে যদি যারা এই লাইনে আছে তারা হয়তো বুঝবে, বাট যারা লাইনে নেই তারা কথাটা বুঝেন যে সত্য মিথ্যার আপনাকে ইনপুট দিবে। ধরেন আমি একটা কন্ডিশন দিলাম যে যদি আপনার মনে করেন এরকম একটা শর্ত আছে যে যদি এই যে ট্রাফিক লাইটের কথা যদি বলি, যদি রেড লাইট জ্বলে তাহলে থামবে, যদি রেড লাইট না জ্বলে মানে গ্রিন লাইট জ্বলে তাহলে চলতে থাকবে, যদি ইয়েলো লাইট জ্বলে তাহলে গিয়ে সে অপেক্ষা করবে। তো আমি এই জিনিসটা আমি আপনার মানে এখানে আসলে সে বুঝে কিভাবে, যদি রেড লাইট জ্বলে তাহলে সে কন্ডিশনটা ফুলফিল হয়েছে, দ্যাট মিন্স সে এটাকে ট্রু বলবে, মানে এটা সত্য। এটা সত্য হইলে যে সে যদি পায়, হ্যাঁ এটা যদি সত্য হয় তাহলে সে হয়তোবা থামতে বলবে।
যে মানে সবাই থামবে। যদি গ্রিন লাইট জ্বলে দ্যাট মিন্স এটা যদি সত্য হয় তাহলে এটা, যদি গ্রিন লাইট না জ্বলে তার মানে এটা মিথ্যা, তখন গিয়ে ও ওইটার কথা চিন্তাও করবে না। আমার কথাটাকে বুঝাতে পারছি? বুঝি নেই কে কে? জি ভাই, জি ভাই। ভাই এটা কি এরকম যে আমরা দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে চাইতেছি, এখন এটার মধ্যে এরকম ভাবে দিয়ে দিব, এখন না, এটা যদি ব্যাপারটা বড় হয় অনেকটা এরকম না। আপনার তাহলে মনে এরকম। করেন এটা হইতেছে কি, ধরেন আপনি একটা ফাংশন দিতে হয়তোবা, সাপোজ আমি হয়তোবা চেক করতেছি, যে পাসওয়ার্ড চেক করতেছি, লগ ইন পাসওয়ার্ড, ঠিক আছে? লগ ইন পাসওয়ার্ডের পর গিয়ে হইতেছে কি, আমি চেক করতেছি যে যদি আপনার মনে করেন লগ ইন পাসওয়ার্ডে সে কিভাবে বুঝবে। আমি হয়তো ডেটাবেস থেকে, আমি আগে, আপনি হয়তো ইউজার নেম দিলেন, সেই ইউজার নেমটা চেক করতেছে ডেটাবেসে এটা আছে কিনা। হ্যাঁ, ডেটাবেসে আছে, তার মানে কি সত্য, তাই না? কথা বুঝতে পারছি? হ্যাঁ ইউজার নেমে ডেটাবেসে নাই, তার মানে কি মিথ্যা, ঠিক আছে? যদি সত্য পায় তাহলে সে মনে করেন এখানে তখন সে পাসওয়ার্ড চেক করবে, হ্যাঁ পাসওয়ার্ড মিলছে কিনা। যদি মিলে তার মানে সত্য। যদি ডেটাবেসে ওই নামে ইউজার নেম থাকে, মানে সেটাও যদি সত্য হয়, যদি পাসওয়ার্ড যদি মিলে সেটাও যদি সত্য হয়, তখনই আপনাকে লগ ইন করতে দিবে, লগ ইন করবে। আর যদি কোনো একটা মিথ্যা হয় তাহলে কিন্তু আপনাকে লগ ইন করতে দিবে না। বুঝতে পারছে? বুঝছি। এই যে ট্রু আর ফলস, বলেন বুঝে ভাই। না ভাই, এটাই বলছিলাম, ট্রু ফলস। এই যে ট্রু আর ফলস যদি হয়, সেটাকে আমরা মূলত এইভাবে বলেছি। সাপোজ ওয়াই ইকুয়ালস টু আমি লিখলাম ট্রু, সেখানে আমি কোনো কোটেশন দিলাম না, ওইখানে আমি কোনো প্রকার কোটেশন দিলাম না। তো কোটেশন যদি না দিই তাহলে এখন দেখেন, আমি যদি এটা চেক করি ওয়াই এর ভ্যালুটা কি, খেয়াল করে দেখেন বুল ট্রু, দ্যাট মিন্স এটা আসলে বুলিয়ান। এবং খেয়াল করে দেখেন হ্যালো এর পাশে কিন্তু ওয়ান লেখা আছে, হ্যালো এর পাশে কিন্তু ওয়ান লেখা আছে। আর আমি যদি এখানে ফলস দিতাম, বুল ফলস, এবং সেটা কিন্তু কোনো আউটপুটই কিন্তু সে শো করতেছে না। বুঝতে পারছি? ক্লিয়ার? এখানে দুইটা ভ্যালু হইতে পারে। এখানে আমি একটা জিনিস বলে, আমি একটু আগে আপনাকে বলছিলাম যদি নিউমেরিক্যাল ভ্যালু হয় তাহলে আপনার এখানে কোনো কোটেশন না দিলেও চলবে। যদি নিউমেরিক্যাল ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু যদি না হয় তাহলে গিয়ে কিন্তু আপনার ওইখানে কোটেশনের মধ্যে লিখতে হবে। আমি এই জিনিসটা যদি আমি মনে করেন ফলস লেখাটা যদি আমি এখানে ধরেন ইয়ের ভিতরে লিখি, আমি হয়তো বা দেখা গেছে কোটেশনের মধ্যে দিলাম, তাহলে খেয়াল করে দেখেন সেটা কিন্তু আবার স্ট্রিং আকারে আসতেছে। বুঝতে পারছি? যদি আমি জি কোটেশন ভাই। না দিতাম তাহলে কিন্তু সে বুলিয়ান, যদি কোটেশন দেই তাহলে কিন্তু সে স্ট্রিং। ওকে, আচ্ছা। তো এখন ধরেন এখানে আমরা তো এইটা এটা করলাম, স্ট্রিং নিয়ে এত কথা বলতেছি, স্ট্রিং জিনিসটা কি? আর এই যে বারবার বলতেছি যে সেন্টেন্স কিংবা কতগুলো, স্ট্রিং আসলে হচ্ছে কি কতগুলো ক্যারেক্টারের সমষ্টি, কতগুলো ক্যারেক্টারের সমষ্টি। ধরেন আমি এখানে হয়তো বেশ বিশাল কোনো একটা সেন্টেন্স লিখলাম, হ্যালো আই অ্যাম, এটা লেখা লিখলাম আমি। এই যে এটাকে বলছি এখানে একাধিক ক্যারেক্টার, সেটা আপনার এখানে যে এইচ ই, এখানে ইভেন আপনার কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকতে পারে, আপনার সেটা এখানে হয়তোবা আপনার ইত্যাদিতে সিগনেচার থাকে, সাইন থাকতে পারে। তো এই যে এই মূলত সেগুলো হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমষ্টি। তো এই ক্যারেক্টার গুলো যে মানে এই স্ট্রিং এর উপর আমরা চাইলে বিভিন্ন অপারেশন করতে পারি। অপারেশন বলতে কি, ধরেন স্ট্রিং দিয়ে আমি হয়তোবা এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটা নির্ণয় করতে পারি। ভ্যার ডাম্পের তো ব্যাপারটা গেছে, আমি এখন দেখা গেছে আমি সাপোজ এরকম যদি চাই যে এখানে এই যে এক্স এর মধ্যে ঠিক কতগুলো ক্যারেক্টার আছে সেটা চেক করব। সেই ক্যারেক্টার চেক করার জন্য আমাকে যেটা করতে হবে, str len স্ট্রিং লেন্থ দিয়ে আমি হয়তো চেক করতেছি এক্স।
তখন দেখেন তো কি দেখাচ্ছে। 17 17 টাকা তো এখানে এখানে আমি দেখছি বলতে পারবেন যে এটা আসলে কোন জায়গায় লাগে এসটিআর লেনটা? দুইটা উদাহরণ দেন তো, এসটিআর লেনটা কোথায় কোথায় লাগে? ওই যে ভাই এত ক্যারেক্টারের উপরে সাপোর্ট করবে না এরকম যে পাসওয়ার্ড এতগুলা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে এগুলা। হ্যাঁ এটা বলতে পারেন, হ্যাঁ মানলাম। আরেকটা আছে, আরেকটা উদাহরণ দেন। আছে তো অনেক, আরেকটা উদাহরণ দেন। কন্ডিশন হতে পারে এই ক্যারেক্টার থেকে বেশি দিতে হবে বা এই ক্যারেক্টার থেকে কম দিতে হবে, এত ক্যারেক্টার থেকে কম দিতে হবে, আচ্ছা হ্যাঁ, আরো অনেক কিছু হতে পারে। অনেক কিছু তো হতে পারে। ধরেন এরকম যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে যদি এরকম চেক করি যে দেখা গেছে আমরা মূলত দেখা গেছে যে পাসওয়ার্ডের ক্ষেত্রে কি দেখি যে 6টা, মিনিমাম 6টা ক্যারেক্টার। তার মানে যদি এখানে 6টা ক্যারেক্টারের চেয়ে কম হয় তাহলে আপনাকে একটা ইরর দিবে বা সেটা অ্যাকসেপ্ট করবে না। আবার যদি বলি যে এখানে হয়তো দেখা গেছে আপনার এরকম যদি হয় আপনি ফাঁকা রাখলেন, আমি যদি পুরো ফাঁকা রাখি কোনো কিছু নাই, এখন আমি যদি 0, তার মানে আপনার যদি স্ট্রিং লেন্থটা যদি 0 হয় তার মানে কি এটা ব্ল্যাঙ্ক আছে, আপনি চাইলে তখনও ইরর দিতে পারেন। যদিও এটা আমরা এমটি দিয়ে ইউজ করতে পারি, অনেক কিছু দিয়ে ইউজ করতে পারি, বাট আপনি যে এখন ব্ল্যাঙ্ক রাখেন মানে তখন কি স্ট্রিং লেন্থটা তো 0, আপনি স্ট্রিং লেন্থ দিয়েও ওই ইররটাকে কিন্তু কন্ট্রোল করতে পারেন। বুঝতে পারছে? আচ্ছা, তো আমি যদি আবার আগের জায়গায় ফেরত যাই যে এখানে স্ট্রিং লেন্থ ইউজ করলাম, এখন যদি আমি ধরেন আরেকটা জিনিস ইউজ করি যে ইকো, এখানে 4টা ওয়ার্ড আছে এবং সে ওইখানে এই মূলত এই জিনিসটা কাউন্ট করতেছে কিভাবে বলতে পারবেন? প্রতিটা স্পেসের পর কাউন্ট করতেছে। যতগুলো স্পেস আছে কিংবা কোনো যদি পাংচুয়েশন মার্ক থাকে বা কোনো সিম্বল যদি থাকে, আমি যে এখানে সাপোজ আমি যদি এখানে @ দিই তাহলে কিন্তু তার এই যে সিম্বল গুলো সে কাউন্ট করবে। যদি কোনো স্পেস থাকে যেমন এখানে 1টা 2টা 3টা স্পেস আছে এবং 3টা স্পেসের পর কোনো লেখা আছে, তার মানে সে এখানে কাউন্ট করতেছে। আবার দেখা গেছে এখানে তার মানে কি এখানে যে এখানে স্পেস যদি হয় তার মানে এখানে 3টা স্পেস ইন টোটাল, আপনার মনে রাখেন 3টা স্পেসের পর লেখা আছে তার মানে এখানে 4টা আপনার ওয়ার্ড আছে। এবং এখানে আবার এটা হচ্ছে এটা 4টা স্পেসের পর ওয়ার্ড আছে তার মানে 5টা ওয়ার্ড আছে, কিন্তু এখানে এসে আরো একটা সমস্যা করে দিল এখানে, তাহলে এটাকেও সে আলাদা একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করতেছে। বুঝতে পারছি? এ কিন্তু একটা ওয়ার্ড ধরতেছে, এটা ওয়ার্ড ধরতেছে। আপনি যদি এখানে এটা দেন তখন কিন্তু সে 5 ধরবে। ওকে, তো আমরা ওয়ার্ড এভাবে নিতে পারি। তো ওয়ার্ড কাউন্ট আশা করি এটা খুব কমন যে এতগুলো ওয়ার্ডে যেমন আপনার মিনিমাম 200টা ওয়ার্ড হইতে হবে, মিনিমাম এতগুলো ওয়ার্ডের বেশি যাবে না। এই ওয়ার্ড লিমিট যদি দিয়ে দেন তাহলে কি নর্মালি আমাদের আমরা মূলত ওই ক্ষেত্রে এটা করতে পারবো যে ওই ক্ষেত্রে আমরা নর্মালি ওয়ার্ড কাউন্ট করতে পারবো। এটার জন্য এক্স লিখতে হবে তা না, আপনি চাইলে কিন্তু এখানে এক্স এর যে ভ্যালুটা পুরোটাকে কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। আমরা হয়তো ভ্যারিয়েবলের থ্রোতে করতেছি, আপনি এই ভ্যালু পুরোটাকে কিন্তু এখানে রেখে দিতে পারেন। একই কাজ আমরা হয়তোবা একটা ভ্যারিয়েবলের হয়তোবা অনেক কিছু কাউন্ট করতেছি, কিন্তু আমরা চাইলে
ওই যে যেই লেখাটা আমি কাউন্ট করব, যেই লেখাটা কাউন্ট করব সেই লেখাটা আমরা মূলত ভ্যারিয়েবলের থ্রোতে কি আসলে এই লেখাটাকেই তো কাউন্ট করতেছি, আপনি লেখাটা সরাসরি এখানে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি? আরেকটা জিনিস হচ্ছে আপনার আর কি আছে, রিপ্লেস আচ্ছা উল্টানোটা আছে, ওকে। সে কি করবে, জাস্ট ওই লেখাটাকে উল্টো পাশ থেকে নেওয়া শুরু করবে। এই এইখান থেকে আই ডি এইচ ই এম এম এ যা আছে সেটাকে জাস্ট উল্টো করে কাউন্ট করবে, ঠিক আছে? str রিভার্স মানে স্ট্রিং রিভার্স, একটা স্ট্রিং লেন্থ গেল, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, স্ট্রিং রিভার্স। এরপরে হইতেছে ধরেন আমি চাইতেছি যে আমার হয়তোবা যে স্ট্রিং গুলো আছে আম, আমার যে স্ট্রিংটা আছে আমি চাইতেছি সেই স্ট্রিংটার মধ্যে কোনো একটা ওয়ার্ড কে রিপ্লেস করতে। ধর এখানে হয়তোবা আমি হ্যালো যে ওয়ার্ডটা আছে সেটাকে আমি হয়তো রিপ্লেস করব। রিপ্লেস করে হয়তোবা আমি দেখা গেছে যে হ্যালোর বদলে আমি হয়তো অন্য কোনো কিছু লিখবো। তো এই লেখার জন্য আপনাকে রিপ্লেস করতে গেলে যেটা করতে হবে যে নর্মালি আপনার পুরো ওয়ার্ড ধরেন এখানে লিখতে হবে রিপ্লেস আর রিপ্লেস মূলত তিনটা ভ্যালু নিবে। তিনটা ভ্যালু কি কি, আপনি কোন ওয়ার্ডকে রিপ্লেস করবেন। আমি হ্যালো ওয়ার্ডকে রিপ্লেস করব। কার সাথে রিপ্লেস করবে, আমি হয়তোবা হাই লেখা দিয়ে রিপ্লেস করব। এবং কোনখান থেকে রিপ্লেস করবেন, এক্স থেকে রিপ্লেস করব। হাই আই এম মেহেদি, ওকে। এইটার ব্যবহার খুব একটা নাই, কি কারণে, এইগুলো হয়তো আপনার এই ইভেন রিভার্সেরও তেমন একটা ব্যবহার নাই, স্ট্রিং রিপ্লেসেরও তেমন একটা ব্যবহার নাই, কারণ এগুলো তেমন একটা লাগে না। এখন যেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, আমি যেটা রিপ্লেস করছি সেটা জাস্ট লেখাটাকে, কন্টেন্টটাকে রিপ্লেস করছি। আমি যদি এখানে মনে করেন আমাকে যদি ওইটার মতে করে ইভেন এই লেখাটাকে যদি আমি এভাবে নিতে চাই তখনই কিন্তু আমি এটা পাবো। আমি এটা বুঝাইতে চাইতেছি কি, আচ্ছা ওকে ওকে ওকে, আমার মনে করেন এখানে আমি পিএইচপি শেষ করে দিলাম, আমি চাইতেছি এই লেখাটা পি ট্যাগের মধ্যে আসুক। মানে ব্যাপারটা একটু আগে খেয়াল করে দেখেন, আমি এখানে যখন রিপ্লেস করতেছিলাম তখন কিন্তু আমার এই যাবতীয় স্টাইল বা এটা যে পি ট্যাগের মধ্যে আছে সেটা কিন্তু পাচ্ছে না। মানে জাস্ট আমি কন্টেন্টটাকে সে নতুন একটা লাইন হিসেবে কিন্তু আসতেছে, আগের লাইনেই কিন্তু রিপ্লেস করতেছে না। বা আমি হয়তো দেখা গেছে আমি হয়তো এখানে রাখতে চাইতেছি, আমি এটাকে যদি রিপ্লেস করতে চাই, মানে আমি জাস্ট ওই ব্যাপারটা কমপ্লিটলি আমি যদি এরকম যদি চাই যে এখানে লেখা আছে আমি এখানেই চেঞ্জ করব, এই যে এইখানে পি ট্যাগের ভিতরেই চেঞ্জ করব, এখানে আমার নতুন করে যেন পি ট্যাগ লিখতে না হয়, সেগুলো আর কি এই পিএইচপি থ্রোতে করা যায় না, সেটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগে। এই জন্য মূলত এগুলো তেমন একটা ব্যবহার হয় না। বাট আপনি যে নতুন লাইনে যে ব্যবহার করতে চান সেটা আপনি করতে পারেন, যে একটা আলাদা লাইন আপনি করছেন সেই আলাদা লাইনে আপনি এটা ব্যবহার করবেন, সেটা করা যায়। সেটাতে মানে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করতে চান কোনো সমস্যা নেই, ওকে। তো আর মনে করেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে স্ট্রিং এর পজিশন। পজিশন বলতে কি, স্ট্রিং এর কোনো একটা লেখার পজিশনটা আমার মানে কোন একটা লেখার মানে কোন একটা ওয়ার্ড কিংবা কোন একটা লেটারের পজিশনটা আমি এখন চেক করব। তো স্ট্রিং পজিশন মনে করেন আমি হয়তোবা এখানে যে আমার যে এই হ্যালো আই এম মেহেদি যেটা আছে সেটার মধ্যে দাঁড়ান, এখানে কোনটা, এল, এল না এম, এল অথবা এম, এই দুইটার যে কোনো একটা আমি
চেক করব যে এটা কোথায় আছে। তো আমি মনে করেন এখানে খুঁজতেছি যে ধরেন এক্স এর ভিতরে এম, এইটাকে খুঁজতেছি। সে আমাকে বলতেছে 9 নাম্বার পজিশনে এটা আছে। তো চেক করেন তো এখানে 9 নাম্বার পজিশনে আছে নাকি। 1 2 মানে আমি যদি আচ্ছা আরেকটা জিনিস দেখাই, যদি আমি এটা আপনার বুঝতে সুবিধা হবে, যদি এইচ দেই তাহলে সে কি করবে 0 নাম্বার পজিশনে। আমার পজিশন কাউন্ট কিন্তু সবসময় শুরু হবে 0 থেকে। আমরা 1 থেকে শুরু করি সেটা না, আমাদের কাউন্ট শুরু হবে 0 থেকে। এখন খেয়াল করে দেখেন যে আপনার মনে করেন এটা কি আছে যে এম হচ্ছে এইটা এই মানে 9 নাম্বার দেখাইতেছে, তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9 এটা শো করতেছে। এখন কথা হইতেছে কি ভাই, আমি বড় হাতের এম দিলে কি 11 শো করবে? তখন কিন্তু 11 শো করতেছে। বাট আমি যদি দুইটাই ছোট হাতের এম দিতাম, দুইটাই যদি বড় হাতের এম দিতাম, তখন কিন্তু আবার 9 শো করতেছে। মানে যেটা যদি সেম যদি ম্যাচ করে, তখন যদি শুরুটা যদি ইভেন আমি যদি আপনার কথা হইতেছে, আমি যদি ধরেন এখানে এটাও ছোট হাতের এম দিলাম, এটাও ছোট হাতের এম দিলাম, কিন্তু আমি খুঁজতেছি কাকে, বড় হাতের এম কে, তখন কিন্তু খুঁজে পাবে না। সো এটা মাথায় রাখেন না যে এম বললে সে ছোট হাতের বড় হাতের যাকে ইচ্ছা তাকে যদি যদি যে কোনো একটাকে পাইলেই যে খুঁজে দিবে তা না। এখানে আপনি যা যদি এটা পায়, যদি এম যদি দুইটাই যদি সেম থাকে, তাহলে শুরুতে যেটা আসবে শুধু সেটার পজিশন দেখাবে। এখানে শুরুতে 9 আছে, 9 এর পজিশনটা দেখাবে, এই 11 কিন্তু আর দেখাবে না। আবার আপনার যদি কেস সেন্সিটিভ, সো আপনি যে বড় হাতের এম খুঁজেন, তাহলে ছোট হাতের এম দিয়ে কিন্তু সে আর এটাকে খুঁজে পাবে না। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন এই জিনিসটা কোথায় লাগে বলতে পারবেন? সার্চের মধ্যে মনে হয়। সার্চের মধ্যে বলতে মানে আমরা যে ওয়েবসাইটে সার্চের ফিচার গুলো ইউজ করি ওটার মধ্যে হতে পারে ইউজ এটা। না, ওইটা ভাই তো অনেক অনেক বেশি, জায়গায় অনেক বেশি। এখানে আপনার অনেক এইভাবে অনেক জায়গায় হোস্টিং আছে পজিশন যে বেশি জানি বাট হতে পারে। হ্যাঁ, যেমন এই যে জিমেল এর মধ্যে তো আমরা মানে বড় হাতের ইয়ে দিয়ে জিমেল লিখতে পারি না এরকম জায়গায়। বড় হাতে দিয়ে কেন লিখতে পারবেন না? লিখতে পারবেন। না না, মানে জিমেল এর মধ্যে তো আমরা বড় হাতের আর স্পেস এগুলোতে ইউজ করা যায় না, এটা বলছি এরকম জায়গায় নাকি? না, ভাই আমরা ক্যারেক্টার বলতে ওনার কথা মতো এরকম হতে পারে কি যে বড় হাতের ক্যারেক্টারটা আমরা দিব না আর কি, এলাও করব না। হ্যাঁ সেটা যদি এরকম যদি হয় যে বড় হাতে ছোট হাতে যে অ্যালাউ করেন, তখন দিয়ে এরকম একটা করা যায়। বাট আমি যে যদিও এটা কোনো ফিল্টারাইজড না, যে প্রপার ওয়ে না, বাট আমি যদি আপনাদেরকে বলি যে একটা জিমেইলের স্ট্রাকচার কি রকম হবে, একটা জিমেইলের স্ট্রাকচার কি হয়, যে হয়তো আপনি এভাবে লেখেন যে a@a.a ধরলাম এরকম। তার মানে আপনার এই যে যেটা আছে সেটার পজিশনটা কোথায় হবে? নিশ্চয়ই 0 হইতে পারবে না, বা নাল হইতে না। খেয়াল করে দেখেন, যদি তার সে যদি থেকে থাকে, আমি যদি এখানে যেমন আমি এখানে যদি y এর মধ্যে খুঁজি, y এর মধ্যে খুঁজি, তাহলে কি সে কি রেজাল্ট কিন্তু কিছুই দিল না। ঠিক আছে, সে কিন্তু রেজাল্ট কিছুই দিল না। বাট আমি যদি দিয়ে থাকি, তাহলে কিন্তু সে 1 অ্যাটলিস্ট শো করবে। মানে যদি শুরুতে থাকতো তাহলে 0 শো করতো। ঠিক আছে, তো ব্যাপারটা অনেকটা এরকম যে আমি যদি একটা জিমেলের স্ট্রাকচার যদি মেনটেন করি, তাহলে মানে আপনার টা মিনিমাম পজিশনটা 0 চেয়ে বড় হতে হবে। ডটের পজিশনটা কি, মিনিমাম কি, এটা যদি 1 হয়, ডট কি 2 হবে, ঠিক সরি 3 হবে, মানে এটা 0 1 2। তো ডটের পজিশনটা আপনার এর পজিশনের চেয়ে মিনিমাম 2 বেশি হইতে হবে। কারণ আমি যে এটা যদি না দিতাম, তাহলে কি ডটের পজিশন এর পজিশন কি পাশাপাশি হয়ে যেত না? আমি যদি ডট দিই তখন কি 2, তাহলে এটা তো আমার কমন জিমেল স্ট্রাকচার না। তা আমি এই যে ধরেন এটা হইতেছে কি, এটা মনে করেন এটা আপনাদের জন্য যেটা বলতেছি সেটা হইতেছে আপনারা যারা
সিএসসি পড়তেছেন এখনো ওয়েব টেকনোলজি করেন নাই, তাদেরকে এই পেইন কোনো ফ্যাকাল্টি দিলেও দিতে পারে। এই স্ট্রিং পজিশন দিয়ে আপনার ইমেইল স্ট্রাকচার চেক করার। আমার ভাইয়া কাছে এটা কোন খুবই হ্যাঁ কি কেন কেন কোন এটা সিএসসি বা আপনার এটা হচ্ছে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড অন্য ডিপার্টমেন্টে কেন দিবে? না না, যারা ওয়েব টেকনোলজি যদি তাদের সিএসসি তে যদি ওয়েব টেকনোলজি কোর্স যখন করবে, ওয়েব টেকনোলজি সিএসসি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ ওয়েব টেকনোলজি আছে, ওয়েব হ্যাঁ টেকনোলজি ভাই বা ওই ওয়েব যে ডেভেলপমেন্ট। র্যাপো দিলে আমার ছোট ভাই আছে ওদের হচ্ছে ওয়েব টেকনোলজি একটা সাবজেক্ট আছে হ্যাঁ তোর মনে করেন সেমিস্টার ফাইনাল এক্সামটা পর্যন্ত আমার দিয়ে দিতে হয়েছে বাহ বাহ। মানে অনলাইন এক্সাম দিতে তো আচ্ছা সবকিছু অনলাইন কোর্সেন পাইছে ছবি তুলে পাঠাইছে আমি সলভ করে পাঠাই দিছি আচ্ছা। না এটা এই জন্য বলতেছি যে নর্মালি হইতেছে কি আমাদের ফিল্টার কিন্তু আছে, আমাদের পিএইচপিতেই কিন্তু আপনার ইউআরএল ফিল্টার আছে, আপনার ইয়েতে আপনার ইমেল ফিল্টার আছে। তো আমার ফিল্টার যখন আছে আমি ফিল্টার ইউজ করলেই তো হইলো না, তাদেরকে হ্যাঁ ইভেন প্রচুর ইভেন আমাদের আমাদের ভার্সিটিতে আমি তিন চারটা স্টুডেন্টের দেখছি সেম কাজ করছে, অন্য এক ভার্সিটিতেও সেম কাজ করছে। আমি তখন গিয়ে বললাম যে আসলে সমস্যাটা কোথায় তাদের। এভাবে তো আমার চেক না করলেও চলে, আমি ফিল্টার ইউজ করলে তো এক লাইনেই হয়ে যায়। এভাবে বারবার এটা এটা ইভেন আমি যদি এখন বলি এটা এখানেও কিন্তু আমি ভুল ধরতে পারবো। আমি যদি বলি .a, এটা কি আমার ইমেল স্ট্রাকচার হইলো? ওনারা অতটা দেখেন না আসলে ওনারা থিওরিটিক্যাল তো সবকিছু থিওরি দিয়ে মনে করে টিচাররা যে এটা দিয়ে করতে গেলে বোধহয় বিশাল কোনো কিছু হয়ে যাবে। আমার তখন এটা পেইন লাগে, এটা ইমেল স্ট্রাকচার এইভাবে করার কোনো মানে হয় না স্ট্রিং পজিশন দিয়ে খোঁজার। কিন্তু ওই যদি কেউ এখনো ওয়েটিং এ থাকেন তাহলে মনে করেন যে আপনাকে দিলেও দিতে পারে, এরকম একটা পেইন দিতে পারে যে ওনার কোনো পজিশন মানে আমাদের দেখা গেছে আমাদের ইভেন যখন আমি জাভা শিখছি, আমি আমার সেমিস্টারের আশেপাশে অন্যান্যদেরকে যখন দেখছি যে তারা হয়তোবা ইক্লিপস ইউজ করতেছে, নেটবিনস ইউজ করতেছে, আমার ফ্যাকাল্টি আমাদেরকে মানে কোনো প্রকার ইউজ এরকম কোনো কিছু ইউজই করতে দেয়নি, ইক্লিপসে ইউজ করতে দেয়, নেটবিনস কিছু ইউজ করতে দেয় নাই। সোজা কথা কমান্ড লাইনে সব কোড করতে হবে। ওরে পেইন। এরা হচ্ছে আদিম যুগের মানুষ তো স্যার আর এরা আসলে অতটা শিখতেও চায় না শিখেও না আসলে আমরা হচ্ছে কি বেসিক্যালি আমরা হচ্ছে গায়ের জোরে বা মানে ইচ্ছা শক্তির চেষ্টা আমরা বেশি বেশি শিখি কিন্তু আমাদের টিচার হচ্ছে স্যার যেমন ওনারা একাডেমিক ছাড়া বাইরে কিছু শিখবেই না না ওই যে একটা জিনিস যে আমার যেমন আমাদের আমি হ্যাঁ একটা কৃতজ্ঞ হইতেছি আমাদেরকে আমি একটু ভয় পাই গেছিলাম ভার্সিটিতে এরকম নিয়ম মানে বেশ কতগুলো পেইন দেয়। যে আপনার মনে করেন যে এখানে যেরকম বললাম যে আমাকে কোনো প্রকার কোড এডিটর ইউজ করতে দেয় নাই, ঠিক সেম ভাবে সি শার্পেও কি কোড এডিটর ইউজ করতে দিবে কি দিবে না এরকম একটা ভয় ছিল। পরে গিয়ে দেখি না ভিজুয়াল কোড ইউজ করতে দিছে। তো তখন কি আমরা যখন নেটবিনস ইউজ করি নাই, আমি নর্মালি আগে দেখছি মানে আমি ব্যাপারটা হচ্ছে কি আমার কাছে আমি জাভা শেখার পরপরই সি শার্প যখন পরের সেমিস্টারে নিয়েছি, নেওয়ার পর যখন সি শার্পে যখন ভিজুয়াল স্টুডিও যখন কাজ করতেছিলাম, কাজ করার পর গিয়ে আমি তখন গিয়ে বলতেছি যে মানে আচ্ছা আমি তখন জিজ্ঞাসা করলাম আচ্ছা জাভাতে কি এরকম কোনো কিছু নাই। আমি আমার ফ্রেন্ডটাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ আছে তো। বলে যে কি আছে? বলে ইক্লিপস আছে কিংবা নেটবিনস আছে। আমি বলি যে এগুলো তো আমার এগুলো কি? বলে যে আমি বলে যে এগুলো আমাকে ইউজ করতে দেয় নাই বা আমাকে ইউজ করতে দেয় না। আমি বললাম, না এগুলো কি আমি সেটাই জানি না, ইউজ করতে দিবে কিভাবে। তো তখন এডিটর গুলো তখন গিয়ে ওইটা যখন দেখছি জাভাতে, আমি একজনকে আমাদের মূলত আপনার সিএস ফেস্টে আমি যখন জাভার একটা প্রজেক্ট রেডি করতে গেছি, করতে গিয়ে তখন ওইটা ইউজ করার পর গিয়ে আমি তখন গিয়ে মানে স্যার হয় যার কারণে গালি দিই নেই, নতুবা গালি দেওয়ার পর্যায়ে চলে গেছিলাম যে আর ভাই এটা ইউজ কিছু করতে বলা যায় না বুঝছেন এরা যে কি প্যারা দেয় না যায় কিছু বলা না যায় সব এমন একটা অবস্থা। আচ্ছা। তো এভাবে নরমালি আমরা কিন্তু এভাবে আমাদের ওই বিভিন্ন আমার একটা স্ট্রিং এর কোন ক্যারেক্টার কোথায় আছে না আছে কোন, এখানে শুধুমাত্র ক্যারেক্টার না, আপনি চাইলে এখানে হয়তো বা দেখা গেছে আমি মেহেদি লিখলাম, মেহেদি, এবং সেটা হচ্ছে ওয়াই এক্স এ, এটা একটু যদি খুঁজতে যাই তাহলে খেয়াল করে দেখেন সে দেখাচ্ছে 11 নম্বরে। দ্যাট মিনস এটা খেয়াল করে দেখেন শুরু হয়েছে 11 নম্বর থেকে, এটা 9, 10, 11 থেকে শুরু হয়েছে, সেটা শো করবে মানে কোন পজিশন থেকে সেটা খুঁজতে মানে এটা আছে সেটা শো করতেছে। তো এভাবে নর্মালি আমরা স্ট্রিং এর বিভিন্ন অপারেশন গুলো করতে পারি। আর এরপরে আছে আরো কম নাই আসতেছে একটা একটা করে। তো এখানে মনে করেন আমাদের নর্মালি আচ্ছা আপাতত আমি যা করাইছি আপনারা একটা জিনিস করবেন আমাকে, যে এই স্ট্রিং এর অপারেশন গুলো একটা হয়তো বা দেখা যাচ্ছে লরেম ইপসন এই আপনি জাস্ট যদি ব্র্যাকেটস ইউজ করেন
লরেম, এটা একটু এটাই মানে আহ, লিখে সেখান থেকে যে কোনো কিছু সেটার স্ট্রিং লেন্থ, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, এগুলো সবগুলো একটু মানে প্র্যাকটিস করে দেখান। আমি 11টা 15 পর্যন্ত একটু ব্রেক নিচ্ছি, 6 মিনিট। ওকে, আমি ক্লাস ভিডিও ধ্যান করতেছি। সিট নাম্বার বলতে মানে আপনি কোনো বুকিং সাইটের কথা বলতেছেন, যে এখন এতগুলো সিট বুক করা আছে, এতগুলো সিট ব্ল্যাঙ্ক আছে বা ফাঁকা আছে, এরকম কোনো কিছু? তাহরিম কবির আপু, আচ্ছা জি, হ্যাঁ করানো, কমানো যাবে, কমানো বাড়ানো যাবে, কন্ট্রোল যেগুলো ডাইনামিক করা যাবে, ডাইনামিক আপনি যা কিছু করতে পারেন, পিএইচপি সেই ডাইনামিক করে দিবেন। আচ্ছা, আপনারা এটা প্র্যাকটিস করেন, আমি আসতেছি।
হ্যালো, সবাই কি খুব মনোযোগ সহকারে কোড করতেছেন? হ্যাঁ ভাইয়া। খুব মনোযোগ, সবাই একদম চুপচাপ, কারো কোনো প্রবলেমও নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। নওশিস ভাই এসে দেখছে 18 জন, আর এখন আরো 11 জন। 7 জন কই গেল? কাজ জি, কি কিসের দেখি? প্রেরক কে? প্রেরক কে? আচ্ছা, 1 মিনিট, আমি আসতেছি। চিঠি আসছে। আহ, আচ্ছা, আপনারা যারা আছেন আজকে, ধরেন আজকে কি 9টার সময় কি ফ্রি আছেন সবাই? রাত 9টায়? ইনশাল্লাহ আছি। কেন ভাইয়া? কজ আমার কিছু লোকজন আসছে, মূলত একটা জমি সংক্রান্ত একটা ব্যাপার, আর বাসায় কেউ নাই, আমাকে হ্যান্ডেল করতে হবে। হয়তো ওদেরকে ক্ষেত্রে আমি হয়তো আজকে বাকি যে 1.5 ঘন্টা আছে সেটা যদি আমি রাত 9টার সময় নিয়ে সমস্যা হবে।
ভাইয়া কালকেই নেন তাহলে, কালকেই নেন, কালকে আমরা সবাই কথা কম বলি, আপনি একদম শুরু থেকে কাজ করেন। আমরা তো আসি না ঠিক মতন। কারণ আমি আমরা তো এখানে কিন্তু আসি, একটা অপেক্ষা আমরা তো করতে 10 করতে এর সময় 40 জয়েন মিনিট করি। চলে যায়। আজকে কিন্তু ক্লাস না শুরু আমরা করতে তো করতে আসি। 40 পার হয়ে গেছে। না ভাই আপনি ভাই, 10 নেট ছিল কালকে না, তাহলে একদম অন টাইম আসবো চলে আসবো সবাই। ভাই, on time চলে আসবো। 10-15 মিনিট নেট শুরু ছিল করবেন, ভাই। তাহলে সবাই যে আসবে আসবে, না আসলে সে পরে ভিডিও দেখে সলভ করে দিবে। তাহলে আমি এক কাজ করি, আমরা যদি কালকে যদি আমরা হয় তাহলে এরাই তো রেগুলার, এরা যদি আমরা 9টায় অ্যাটেন্ড করি তাহলে নয়টা, মনে হয় কারণ আমি একটার সময় আপনার ক্লাস যখন শুরু হইতো তখন কিন্তু আগে আমি ক্লাস শুরু করতাম 9:15-তে, এখন অপেক্ষা করতে করতে 9:45 বাজে যায়। না ভাই, আমি বলতেছি আমরা এখানে যারা আছে এরাই বেশিরভাগ সময় অ্যাটেন্ড থাকে, আর যারা কেউ আসতেছে আসা যাওয়ার মধ্যে থাকে, তো এরা যদি আমরা সবাই 9টায় অ্যাটেন্ড করে নিই তাহলে শুরু করে দিলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটাই, যে 9টা আমরা যে 9টা বা 9টা থেকে আমি 9:10 9:10-এর মধ্যে ক্লাস শুরু করব, কারণ আমি চাইতেছি কালকে যেন আপনার কম মানে আমি 2 দিনের মধ্যে পুরো পিএইচপি যে বেসিকটা সেটা ক্লিয়ার করে ফেলতে যাচ্ছি। তারপর হয়তো আমি লাইভ কোনো টাস্ক দেখাবো মাইস্কিলের সাথে কানেক্ট করে। তো আপনারা যে হ্যাঁ ভাই 9:10 সমস্যা নেই, আপনি কালকে দেখান, হ্যাঁ আর ভাই, হচ্ছে কালকে আমরা 9:10 ক্লাস স্টার্ট করলে সবচেয়ে বেটার হবে। আমার যে কোনো 9টা আপত্তি 10 নেই, কিন্তু আমার ওই যে মনে করেন আমি কিন্তু বারবার খালি বলি যে মাত্র 9 জন মাত্র 10 জন এইখানেই বলি, কজ একটা নর্মাল নিয়ম এটা হইতেছে কি, যদিও নশিস ভাই কিন্তু বারবার জিজ্ঞাসা করে আপনার কি স্টুডেন্ট এই কয়জন, কারণ আমি যেটা মনে করি যে আমার স্টুডেন্ট কিন্তু বর্তমানে রানিং আছে এইখানে হয়তোবা 8 থেকে শুরু করে যদি বলি যে হয়তোবা 33 পর্যন্ত, তার মানে হচ্ছে 25 জন রানিং আছে। যদি এর নিচে যদি দেখে 50%-এর নিচে যদি হয় তাহলে কিন্তু ক্লাসটা কিন্তু কাউন্ট হয় না। এরকম এরকম একটা নিয়ম আছে, উনি হয়তো মানে চেক করে না, চেক করলে দেখবেন যে আমার হয়তো 2 মাস পর গিয়ে ক্লাসই কাউন্ট করা হইতেছে না, কারণ আমার ক্লাস শুরু হয়েছে 36 জনকে নিয়ে, সেই সময় 18 জনের নিচে যদি আসে তখন কিন্তু ক্লাস কাউন্ট করার নিয়ম নেই। এখন ভাই আমরা কি করবো, আমরা তো আসি এখন, এটাই, মানে এই যারা জন্যই আছে আর কি। না যারা আসে সেক্ষেত্রে আমি ওদের। তো এইটার কিন্তু আলটিমেটলি মানে জবাবদিহি করতে হয় আমাকে আর কি। এখন আসতে হ্যাঁ, আসতে সবে ভাই আপনার একটা হেল্প করবো নাকি, সেটা হচ্ছে কি help? আমরা 2টা আইডি দিয়ে ঢুকি, 2টা আইডি দিয়ে না না 2জন না দিয়ে না না ঢুকি। ওইটা না, ওইটা কোনো প্রবলেম না, ওইটা না দরকার নেই, ইভেন এইখানে আমার কোনো সমস্যা নেই, ওইটার কোনো দরকার নেই, ওইটা হেল্প লাগবে না নশিস ভাই, এটা যখন ওনাকে আমি বললে উনি বুঝবে ব্যাপারটা, যে কজ উনি যখন আসে তখন যেমন দেখা গেছে উনি আসার সময় কিন্তু আপনারা দেখছেন যে স্টুডেন্ট ছিল 19 জন, আর এখন দেখেন যে স্টুডেন্ট কিন্তু আমার রানিং আছে, তার মানে 2টা যদি বাদও দিই তাহলে আমার স্টুডেন্ট 12 জন। অনেকে হয়তো প্রেজেন্ট দেওয়া হয়েছে তারা নাই, যেমন আমি এখানে যে বলি যেমন আখতারুজ্জামান সানি ভাই নাই, তারপর বেশ কয়েকজন নাই এখানে রেগুলার স্টুডেন্টের মধ্যে, যেমন যদি বলি আজকে হয়তোবা রেগুলার স্টুডেন্টের মধ্যে মনে করেন আহ কে কে জানি নাই, যেমন রুহুল আমিন ভাই নাই, তারপর দেখা গেছে এটা এখানে মনে করেন আজকে সাবিত ভাই অনেক লেট করছে, তারপর মনে করেন যে নেট ছিল না ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি, প্রেজেন্টে কি দেয়া হয়েছে ভাইয়া? না আপনার প্রেজেন্ট দেওয়া হয় নাই, প্রেজেন্ট দেওয়া রেড মার্কের মধ্যে কি আসিফ খান ভাই উনি আচ্ছা উনি আসছে, আহ ফাতেমা আফরিন নিকিতা আসছেন কি? ভাই রেড মার্কটা কেন? না আজকে নিশিকে নাই। না না আজকে যারা মানে রেড মার্ক না, এটা ব্লু করে দেবো, মূলত আমি এখানে অন্যভাবে কাউন্ট করি তো, যার কারণে আজকে যারা পরবর্তীতে যদি আসেন তাহলে তো আমি আবার অ্যাটেন্ডেন্স বেড়ে যাবে এই জন্য আর কি। তারপর রুহুল আমিন উনি নাই, হানিফ ভাই পরে আসছে, তার মইনুল হক ভুইয়া নাই, সাবিত ভাই পরে আসছে, তারপর বেলাল হোসেন ভাই, এই যে বেলাল ভাই গত 2 দিন থেকে উনি নাই, মাইতুল পুলক ভাই আসে যায়, নিশিয়া হাওলাদার নিশিও এরকম, রেজুল ভাই উনিও নাই, এটা তো নাই, তাইকুল রাজু ভাই ওনার ক্লাস ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য এই ক্লাস এই তো যে টোটাল 41টা হয়েছে না? টোটাল 41টা। ভাইয়া একটা দিচ্ছেন ওইটা কি, ওই যে ডিবির যে একটা সাইড দিচ্ছেন ওইটা? অ্যাসেসমেন্ট 1 এটা অনেক আগে, প্রথমটা এখনো না না, 2 দিন। 2 দেখলাম একটা। হ্যাঁ ডিবি সাইটটা হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আর আমি হ্যাঁ হয়তোবা হ্যাঁ কালকে আমি আপনাদেরকে বড়জোর কালকে পর্যন্ত সময় দেবো, কালকে আমি পিএইচপি যদি বেসিক কমপ্লিট হয় আমি কিন্তু প্রশ্ন কিন্তু ডিভির সাইটটা কিন্তু চেক করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে করে ফেলবো।
আর ভাইয়া তাহলে কালকে আপনি 9টা 10 বা 15 এর মধ্যে আমি শুরু করে দেন, যদি যারা কালকে আসে 5 আসবেন। জনও যদি আসে আমি 9টা 10 থেকে কিন্তু ক্লাস শুরু করব, এটা মাথায় রাখি। হ্যাঁ ভাই 10 থেকে স্টার্ট করলে সবচেয়ে ভালো হবে। 9টা 10 থেকে শুরু করব, কারোর জন্য কারণ ওয়েট আসলে করব না। রাতের হিসেবে আইসা অনেকক্ষণ মানে শুধু মানে ওয়েট করলেও তো একটা প্রবলেম। এটা ওয়েট করতে আমারও নিজের কাছেও বিরক্ত লাগে অনেস্টলি। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আমার এই লোক বসে আছে তো, কারণ আমি এর জন্য আমি বারবার ব্রেক নিচ্ছি, যে আমি হয়তো এই জন্য আমি চাইলাম যে একসাথে যদি শেষে যদি দেখা দিতে পারতাম তাহলে বেটার হতো। সেটাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা আল্লাহ হাফেজ। ক্লাসটা একটু আগে এখন আপলোড দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে।